আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আম, আমাদের দেখতে দেখতে আরও একটি নতুন ক্লাস এসে পড়েছি পরিবেশ রসায়নের। সো কেমন আছো সবাই? অ্যান্ড তোমরা অনেক করে রিকোয়েস্ট করেছিলে ভাইয়াকে যে ভাইয়া আমাদের যদি হচ্ছে পরিবেশ রসায়নটা মার্চের আগে শেষ হয় তাহলে ভালো। সো সেই সুবাদে আজকে আরেকটা ক্লাস। এছাড়া এমনিও হচ্ছে সঞ্জয় দাদা আজকে একটু ব্যস্ততার মধ্যে, ঠিক আছে, ভাই একটু পারিবারিক কাজে আছেন। সো সব মিলে হচ্ছে ক্লাসটা আমারই নিতে হইতো। সো ব্যাটে বলে মিলে গিয়েছে। সো কি অবস্থা তোমাদের? অ্যান্ড গতদিন আমাদের একটা ডিজাস্টার গেছে, আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো একটা ক্লাস উপভোগ করবো আমরা। ওকে, সো রেডি তো সবাই? সব ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যে সবাই রেডি কিনা, তো আমরা আজকে শুরু করে ফেলতেছি। ওকে, আমি সবার কমেন্টগুলো দেখতে পারতেছি, মোটামুটি সবাই রেডি, মাশাল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসেন একদিন। আচ্ছা, সব জায়গায় তো যাওয়া যায়, আমার তো তোমাদের ক্লাসগুলো ভালোভাবে নিতে হবে। সো ক্লাসগুলো নেওয়ার জন্য ওইভাবে প্রিপারেশন নিতে হবে। শুধু যদি ঘুরে বেড়াই তাহলে কিন্তু ঝামেলা হবে না। আর আগের ক্লাস না করলেও করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি একটু গত ক্লাসের বেসিকগুলো দিয়ে দিই। গত ক্লাসের বেসিকটা তো একদম মেইনলি হচ্ছে আমাদের কি ছিল, মনে আছে তোমাদের? আর আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আমার বোর্ডে আছি, মানে একটা কমফোর্ট জোন, R1/R2, তাই না? R1 আর R2 কি বলো তো? এগুলো কি রেট? এগুলোকে কি বলছিলাম ভাইয়া? রেট, বা বাংলায় কি বলা হয়? ব্যাপন হার। কি বলা হয়? ব্যাপন হার বলা হয়, তাই তো? মনে আছে তো? হ্যাঁ, ব্যাপন হার। নিজের ডেরায়, নিজের বোর্ডে ক্লাস নেওয়ার কমফোর্ট জোনই আলাদা, ঠিক আছে। ওকে, এখন আসো। আচ্ছা, ডেইলি শর্টফুল নিয়ে তোমরা একটা মাতামাতি শুরু করছো, ঠিক আছে। ডেইলি দেখো, একটা কথা বলে দিই, পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন জাস্ট প্রথম দুইটা ক্লাস, ক্লাস 1 আর 2, এই দুইটা হচ্ছে শর্ট সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসের বাইরে ছিল। এরপরে যতগুলা ক্লাস করাইছি, এরপরে যতগুলা ক্লাস করাইছি সবকিছুই শর্টের ভিতরে ক্লাস করাইছি। হ্যাঁ, এখন ক্লাস 1 ক্লাস 2 করে থাকলে তোমার লস নাই, বরঞ্চ ভালো, এটা মেডিকেলে তোমার কাজে দিবে, ঠিক আছে। মেডিকেল বা বিভিন্ন এমসিকিউতে তোমার কাজে দিবে। ওকে, ডান। আর শুনো, দুনিয়াতে আমার একটা কথা শুনো, বেশি পড়লে লস না কম পড়লে লস? বলো, বেশি পড়লে লস না কম পড়লে লস? তোমরা একটা কথা বলো আমারে। কম পড়লে লস না? ঠিক আছে, অবশ্যই কম পড়লে লস। ধরো তুমি কম পড়ে গেলা, লেটস সে পরিবেশ রসায়ন তুমি দুইটা ক্লাস করলে না, কোনো সমস্যা নেই। বুয়েট কর্তৃপক্ষ যদি মনে চায় যে তোমাদের ব্যাচে একটু দুষ্টামি করবে, পরিবেশ রসায়ন থেকে 5টা জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিবে। বিওডির মান লেখো, সিওডির মান লেখো, ঠিক আছে, টিডিএস এর মান লেখো, হু কর্তৃক অনুমোদিত, দিয়ে দিতে পারে না 10 মার্ক? দিতে পারে কিনা? মেডিকেল তো বইলেই দিছে তুমি শর্ট পড়ো আর ফুল পড়ো, আমি তোমার ফুল পরীক্ষা নিব, ঠিক আছে। সো যেহেতু চ্যাপ্টারগুলো আংশিক দিছে, সো আমি বলবো সবচেয়ে ওয়াইজ হবে ফুল পড়া। মানে আমি তোমার জায়গায় থাকলে কি করতাম? আমি ফুল পড়ে রাখতাম, বুঝা গেছে? এই 10-12টা টপিকের জন্য এত মাতামাতি করে তো লাভ নাই, ঠিক আছে। 10-12টা টপিকের জন্য এত মাতামাতি করে লাভ আছে? আচ্ছা, আরেকটা জিনিস, আমরা কি একবারও বলছি তোমার শর্ট পড়াবো? সবাই ডেলি একটা কমেন্ট যে ভাইয়া ফুল পড়ায়েন, ফুল পড়ায়েন, ফুল পড়ায়েন, ঠিক আছে। তো আমরা কি একবারও বলছি তোমার শর্ট পড়াবো? যে এক্সট্রা জিনিস যা কিছু আছে পড়াবো না, একবারও বলছি বলো তো? একবারের জন্যও বলছি? একবারের জন্যও বলি নাই, বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? সো কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো আংশিক আছে অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ো। ওকে, যে চ্যাপ্টারগুলো আংশিক আছে ওই চ্যাপ্টারগুলো খুবই ভালোভাবে পড়ো। এই আইএসও টাইএসও মনে হয় কেউ কমায় রাখছে। এই, দেখো,
রিয়া ঠিক আছে, আসো, রেডি তোমরা? আর কোনো কথা আছে? কোনো কথা নেই, ঠিক আছে। আর আমরা তো আরেকটা জিনিস কাজ করে দিচ্ছি তোমাদের জন্য, খুবই সুন্দর কাজ করে দিচ্ছি, এটা কেউ করে দিবে না তোমাদের। যে কোনটা শর্টের বাইরে ওইটা ক্লাসে মার্ক করে দিচ্ছি। শর্টের বাইরে দেখো সাইকেল 1 সাইকেল 2 ওইটা ভাই তোমার মার্ক করে দিচ্ছি, টেনশন করার কোনো কারণ নেই। এর ফলে তোমার কি সুবিধা হবে, তুমি যখন একাডেমিক কোনো পরীক্ষা দিবা, ভালোভাবে বুঝো, একাডেমিক যখন তুমি কোনো পরীক্ষা দিবা, একাডেমিকের আগে তুমি শর্টের বাইরের যেগুলো লেখা আছে ওইগুলো রিভাইজ দিবা না, যেগুলো শর্টে আছে ওইগুলো বারবার রিভাইজ দিবা। রিভাইজ দিবা কোনগুলো? শর্ট। ক্লিয়ার? ঠিক আছে। আরেকটা যদি চিন্তা করো, তোমরা তো মানে লাইফে কি এইচএসসিতে এ প্লাস পাওয়া টার্গেট না বড় হওয়া টার্গেট? আমার একটা কথা বলো। বড় হওয়া টার্গেট না? ঠিক আছে, তোমার লাইফে তো একটা কিছু করতে হবে। ধরো হচ্ছে এই শর্ট সিলেবাসের মূলা কতদিন চলবে? আমার একটা কথা শুনো, শর্ট সিলেবাস 27 ব্যাচ কি শর্ট সিলেবাস পাবে? 28 ব্যাচ পাবে? বলো তো, পাবে? পাবে না কিন্তু, ঠিক আছে। একটা না একটা সময় গিয়ে তো ঠিক হবেই। তো ওরা ওরা তোমার কাছে কি প্রাইভেট পড়বে না? ওদের প্রাইভেট পড়াবে কে? আমি পড়াবো না তুমি পড়াবো? আমি তো বুড়ো হয়ে যাব, বাসায় গিয়ে কে পড়াবে প্রাইভেট? তুমি পড়াবে কিনা? এখন তোমারে যদি বলে ভাইয়া বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার ক্রম পড়ায় দেন, তো তখন তুমি যদি বলো আমি তো শর্ট সিলেবাস ব্যাচ, মান সম্মান কিছু থাকবে? বলো, তোমার মান ইজ্জত কিছু থাকবে রে বাবা? কিচ্ছু থাকবে না, ঠিক আছে। এই কারণে সময় করা হইলেও, ঠিক আছে, সময় করা হইলেও তুমি ভালো কিছু পড়ে রেখো, ওকে। বুয়েটে চান্স পাইলে তো এক একটা টিউশনি মিনিমাম মিনিমাম 10,000 টাকা, ঠিক আছে। মিনিমাম 10,000-এর নিচে বুয়েটের স্টুডেন্ট একটা বাসায় ঢুকে না। সো তোমারে যদি বলে, ঠিক আছে, যে বুয়েটের এক ভাইয়া যে বিক্রিয়ার ক্রম পারে না, এর থেকে লজ্জার আর কিছু আছে? ওকে। সো আমরা ফাইনাল কথা, ঠিক আছে, আমরা ফাইনাল কথা যে হচ্ছে আমরা ফুল পড়বো, ওকে। দেন হচ্ছে যেটা শর্টের বাইরে সেটা আলাদা করে দিব। আর দ্বিতীয় কথা, দ্বিতীয় যে সুখবর দেই তোমাদেরকে, যে ভাই শর্ট ফুল কি মিক্স আপ করে পড়াবেন কিনা? তোমাদের ভিতরে একটা কনফিউশন জাগে না যে ভাই শর্ট ফুল কি মিক্স করে পড়াবেন কিনা? কনফিউশন জাগে কিনা? দেখো, সেকেন্ড পেপারে যতগুলা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, ঠিক আছে, সেকেন্ড পেপারে জৈব যৌগটা আমি আলাদা রাখতেছি। জৈব যৌগ তুমি শর্ট ফুল করবা না, আল্লাহর ওয়াস্তে জৈব যৌগ ফুল পড়বা, নাহলে ধরা খাবা। যে কোনো জায়গায় বুয়েট বলো, ঢাবি বলো, যে জায়গায় যাও জৈব যৌগ ফুল, এটা নিয়ে কোনো কথা হবে না। সেকেন্ড পেপারে তুমি পরিবেশ আসো, পরিবেশ রসায়ন, তুমি পরিমাণগত আসো, তুমি তরিতে আসো। এইগুলাতে মজার বিষয় যেটা, এগুলোই তো তোমার মেন জিনিস। হ্যাঁ, আগে শর্টের অংশ আইসা পড়ছে, মানে লেকচারে দেখবা এই তিনটাতেই আগে শর্টের অংশ আইসা পড়বে। আগে শর্টের অংশ মানে শর্টের বাইরের অংশ আগে আসার কোনো চান্সই নেই। আগে শর্ট আসবে, তাহলে লিটারেলি শর্ট যখন পড়ানো শেষ হবে, আমি পড়াই, হিমেল পড়াক বা সঞ্জয় দাদা পড়াক, শর্ট পড়ানো শেষ হয়েছে, তারপর তোমার আমি কি বলবো? তোমার আমি কি বলবো? যে আজকের লেকচার থেকে ফুল শুরু, মানে কি আগে শর্ট তারপরে ফুল। বুঝা গেছে? আগে শর্ট তারপরে ফুল। আর অর্গানিকেও সেম, ফুল একদম শেষেই পাবা, ফুলের যে মেন পড়াটা শেষে, তার আগে শর্ট চলে যাবে। ওকে, ডান, ক্লিয়ার? এরপরে কিন্তু আর কোনো কথা নাই, ঠিক আছে। দুনিয়া তোমার জন্য সহজ বানায় দিচ্ছে, ওকে। দুনিয়া তোমার জন্য আমরা আলহামদুলিল্লাহ সহজ বানায় দিচ্ছি। আর যেটা সাইকেল 1 শেষ হয়ে গেছে, যারা নতুন আছো সাইকেল 1 যারা পড়ো নাই, সাইকেল 1-এ মাঝখানের কিছু লেকচার, ঠিক আছে, গুণগততে লেকচার 24 থেকে 28 ওইগুলোতে মার্ক করে দিছি। এটা হচ্ছে চ্যাপ্টার 2-তে, চ্যাপ্টার 2-তে 24 থেকে 28, আর চ্যাপ্টার 3-তে,
ঠিক সেমভাবে 14 থেকে মানে 18 বা 15 থেকে 18 এই লেকচারগুলা শর্টের বাইরে, সেগুলা মার্ক করে দিচ্ছি, বুঝতে পারছো? সেগুলা মার্ক করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ফুল কি একাডেমিকে শেষ করবেন? হ্যাঁ, তোমার ফুল শেষ করতে আর কয়দিন লাগবে, ঠিক আছে? আমাদের আর 5 মাস পড়লেই সব সিলেবাস শেষ হয়ে যাবে, বুঝে গেছে? অনেক আগেই শেষ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা পড়ালেখায় ফিরতে পারি। শর্ট ফুল নিয়ে আর কোনো কথা হবে আজকে? কিচ্ছু কথা নাই, সব একদম ভ্যানিশ করে দিচ্ছি। পড়তে হবে, শর্ট ফুলের ডিবেট বাদ দিয়ে পড়তে হবে। আসেন, কত দিনের পড়া একটু রিমাইন্ডার দিই। R1/R2, ঠিক আছে? আর কি? রেট। কার রেট? ব্যাপন হার, তাই না? ব্যাপনের হার। আরটা হচ্ছে ব্যাপন হার, ঠিক আছে? আর কি তোমার? আর হচ্ছে ব্যাপন হার। মাথায় ঢুকছে? এখন দেখো ব্যাপন হার কি? √M2/M1, তাই না? এই সমীকরণ কইতে আসছে এটাও প্রতিপাদন দেখাবো, সমস্যা নেই। তারপর √D2/D1, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপর আমরা কি পড়ছি? V1/V2, মানে ভলিউমের সমানুপাতিক। যখন কি হবে এটার ক্ষেত্রে? কি টাইমটা কনস্ট্যান্ট, টাইম ইজ কনস্ট্যান্ট, ঠিক? তারপরে দেখো, তারপরে যদি আসি আমরা T2/T1, সময়ের ব্যস্তানুপাতিক, যখন কি ভলিউম ইজ কনস্ট্যান্ট। ডান? ডান? এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার স্যার? গত দিনের সূত্র রিভাইজ হয়েছে আমাদের? ওকে, গত দিনের সূত্রটা রিভাইজ হয়েছে স্যার? বলেন, গত দিনের সূত্রটা রিভাইজ হয়েছে কিনা? এই বরিশালের কারা আছো? বরিশালের আমাদের ব্যাচে বরিশালের কেউ আছো? ওকে, ডান, ঠিক আছে। খেয়াল করো, কালকে বরিশাল ঘুরতে যাব সকালবেলা, তোমাদের শুভ্র বাইরে নিয়ে যাব। সো ম্যাটটা একটু তুলো, 2 মিনিট টাইম দিলাম। ঢাকা বোর্ডে আসছিল, দেখো সিকিউ গুলাও কিভাবে আসে একটু মাথায় নাও। তোলো, তোলার শেষ হলে ভাইকে বইলো। ভাই চট্টগ্রাম আসবেন না? আসবো ইনশাল্লাহ। তাহলে ওইখানে সেটিংসে কোনো ঝামেলা হয়েছে? দিলে যেটা থাকে পানি দিও তো ব্রাদার। ডান সবার? ক্যালকুলেটরটাই না যে ওইখানে।
ওকে স্যার, দেখেন সৃজনশীলটা বুঝেন। এ গ্যাস, বি গ্যাস। এ গ্যাসের কি কি দেওয়া আছে আমাদের? এ গ্যাসের প্রথমে ডাব্লিউ দেওয়া আছে 0.45 গ্রাম, চাপ দেওয়া আছে 1 এটিএম, আর আয়তন দেওয়া আছে 500 ml। বি গ্যাসেরও আমাদের কি দেওয়া আছে দেখেন, ডাব্লিউ দেওয়া আছে, আমাদের চাপ দেওয়া আছে 780 মিলিমিটার। এটা যদি এটিএম এ কনভার্ট করি, 780-কে যদি 760 দিয়ে ভাগ করি তাহলে এটিএম এ কনভার্ট হয়ে যাবে। তো কত এটিএম এটা আমরা চেক করব। আর ভলিউমটা এখানেও মিলিলিটারেই আছে। সো আমরা যদি দেখি, খেয়াল করো, 780/760, তাহলে কত আসে? 1.03, 1.03 এটিএম। ডান। এখন আসেন স্যার, বলছে একই উষ্ণতা ও চাপে, কি বলছে? তাপমাত্রা এবং চাপ কনস্ট্যান্ট, ঠিক আছে? একই উষ্ণতা এবং চাপে এ ও বি গ্যাসের কোনটির ব্যাপন হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এ গ্যাস আর বি গ্যাসের ভিতরে কার ব্যাপন হার বেশি। ওকে, ভালো প্রশ্ন। সো কিভাবে আমরা ব্যাপন হারটা, ঠিক আছে, ব্যাপন হারটা বের করব। সো এখন দেখো এই ডাটাগুলো কাজে লাগে আমরা কি বের করতে পারি সেটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। ডাব্লিউ, প্রেশার আর ভলিউম, এগুলো দিয়ে আমরা কিন্তু হচ্ছে ইজিলি মনে করো এ গ্যাসের আণবিক ভর বের করতে পারবো। দেখো আমরা কি জানি, সূত্র পড়ছি পিভি ইকুয়াল টু কি, এন আর টি, এই সূত্রটা আমরা পড়ছি। বা আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, বা আমরা মোলার মাস এম ইকুয়াল টু লিখতে পারি ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। লিখতে পারি কিনা স্যার? দেখেন, সো এখন দেখো ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি লিখলাম। এখন ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 0.45 গ্রাম, আর কত? 0.0821। টেম্পারেচার কত স্যার? টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার, এখানে কি তাপমাত্রা দিচ্ছে? বলো। 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। মানে কি 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত বলো তো? 300 কেলভিন, তাই না বাবা? 300 কেলভিন। সো দিয়ে দিলাম 300 কেলভিন। ডান। চাপ কত? 1 এটিএম। আয়তন কত? 500 মিলিলিটার। এখন এটাকে মিলিলিটারে রাখতে পারবা বলো তো স্যার? কারণ কি, এটা কোন এককে নিছো তুমি দেখো তো? লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্সে নিছো না? সো অবশ্যই আয়তনটা তোমার কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। 500 × 10⁻³ বুঝে গেছে স্যার? কত আসে দেখো তো, কত আসে? 0.45 × 0.0821 × 300 ডিভাইডেড বাই 500 x⁻³ তাহলে 22.167 গ্রাম। 167 গ্রাম, ঠিক আছে? 22.167 গ্রাম। এখন দেখো এম অফ বি কত আসে রে বাবা? এম অফ বি সেম ভাবে সূত্র তো সেমই, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি বসায় দিই। ডাব্লিউ কত বি গ্যাসের বলো তো স্যার? 0.35 গ্রাম, আর কত? 0.0821। তাপমাত্রা কত? সেম ভাবে 300 কেলভিন এইটারও। হ্যাঁ, চাপ কত? চাপ হচ্ছে 1.03 এটিএম, আর আয়তন কত? 400 ml, মানে 400 × 10⁻³ তাহলে কত আসে স্যার দেখো তো? 0.35 × 0.0821 × 300 ডিভাইডেড বাই 1.03 × 400 x⁻³ তাহলে কত আসে? 20.92, 20.92 গ্রাম। সো আণবিক ভর পেয়ে গেলাম। এখন দেখো কি বলছে? ব্যাপন হার। সো আমরা লিখতে পারি না আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান √এম বি ডিভাইডেড বাই এম এ, ইয়েস অর নট? সো আমরা লিখতে পারি দেখো তো, আর এ ডিভাইডেড বাই আর বি সমান সমান √এম বি কত? এম বি হচ্ছে 20.92 ডিভাইডেড বাই এম এ কত? 22.167। অবশ্যই একের কম আসবে কিছু। √20.92 ডিভাইডেড বাই 22.167, 0.97 আসে, 0.97। এখন দেখো বলো তো আমরা কি পাইলাম? এইখান থেকে দেখো কি লিখতে পারি স্যার?
এটা যদি লক করি, এটা যদি একটু উপরে তুলি, লিখতে পারি স্যার দেখো আর এ ইকুয়াল টু 0.97 ইন্টু আর বি। বলো কে বড়, এ বড় না বি বড়? এ বড় না বি বড় স্যার বলেন? কার ব্যাপন হার বেশি, এ গ্যাসের না বি গ্যাসের? ঠিক আছে, বলেন কার ব্যাপন হার বেশি? অবশ্যই অবশ্যই বি গ্যাসের। ঠিক আছে, এখন অনেকে বলবে ভাই বি গ্যাস কেন? ঠিক আছে, ঠিক আছে ভাই, যেটার ভর বেশি সেটা উপরে কেন লিখতে হয়? কই, আমি তো ভর বেশিটা নিচে লিখছি, এক জায়গায় লিখলেই হয়, একই রকম আসবে। বুঝতে পারছো? বি গ্যাসের ব্যাপন হারটা বেশি, কারণ কি দেখো তো, বি গ্যাস যদি 5 হয়, ধরো বি গ্যাসের মান ভ্যালু যদি ব্যাপন হার যদি 5 হয়, তাহলে এ গ্যাসটা কি পাবা? বি গ্যাসের সাথে 0.97 গুণ করলে তুমি 5 পাবা। 0.97 গুণ করলে যেটা পাবা সেটা এ গ্যাস। এখন 5-এর সাথে 0.97 গুণ করলে অবশ্যই তুমি 5 থেকে কম পাবা। তুমি কত পাবা? 4.85 পাবা। বুঝে গেছে? এখন তুমি যে কোনো ভ্যালু বসায় দেখো, বি গ্যাস যদি 7 বসাও তাহলে এ গ্যাস 7-এর কম পাবা, বি গ্যাস যদি 10 বসাও এ গ্যাস 10-এর কম পাবা। অর্থাৎ 1-এর অপেক্ষা ছোট কোনো কিছু যদি গুণ করো কারোর সাথে, তাহলে তোমার কি হবে? সেটা ভ্যালু কমে যাবে। অর্থাৎ তোমার বি গ্যাসের, একটু বুঝো, বি গ্যাসের ব্যাপন হার এ গ্যাস থেকে বেশি। এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে কার ব্যাপন হার বেশি? বি গ্যাসের ব্যাপন হারটা বেশি। মাথায় নিছো? এখন ধরো বি গ্যাসের ব্যাপন হার তুমি 5 না 7 বসাও, এ গ্যাস দেখবা 7-এর কম পাচ্ছ। এটা যদি 10 বসাও, এই গ্যাস দেখবা 10-এর কম পাচ্ছ। আমার কথাটা কি বুঝাইতে পারছি? আমার কথাটা কি বুঝাইতে পারছি? বুঝলে 1 লেখেন। মজার ছিল না অঙ্কটা? বুঝলে সবাই 1 লেখেন। অঙ্কটা কিন্তু মজার ছিল। আবরার জাওয়াদ কি অবস্থা? তারপর হচ্ছে আবরার আবতাহি, টাইম তো ডিফারেন্ট, মানে এরা চ্যাট করতেছে দুইজন। আমাদের চ্যাট গ্রুপ হয়ে গিয়েছে। সাইকেল 2টা হচ্ছে স্টুডেন্টদের জন্য চমৎকার একটি চ্যাট গ্রুপ। আমিও তোমাদেরকে জিজ্ঞেস করব, বন্ধু কেমন আছো, রাতে কি খেয়েছো? নোমান নাসির ভাই, গুণগত না পড়ে এটা পড়তে পারবো? ঠিক আছে, ওকে, অবশ্যই পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তারপর আসো, এটা একটু তুলো, 2 মিনিট টাইম দিলাম, তুলে ফেলো। এই ব্রাদার, টি শার্ট যায় নাই ওদের? ওই যে ওদের যে প্রথম উইকলি আজকে পাঠানো হয়েছে কোরিয়ারে, 3-4 দিন টাইম লাগবে, চলে যাবে। এই যশোর বোর্ডের প্রশ্ন, কারা আছো যশোর বোর্ডে? লাইভ কুইজের টি শার্ট তো সঞ্জয় দাদা দিবে গিফট, সঞ্জয় দাদারে জিজ্ঞেস করো। ডান 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 সবার। এই ফিজিক্স ম্যাথের সাইকেল 500 এনরোল করছিল, তোমাদের জন্য তো ব্যবস্থা করে দিবে ভাইয়েরা, হয়তো বা রিফান্ড দিবে বা অন্য কোনো সাইকেলে শিফট করে দিবে, সুন্দর ব্যবস্থা করবে দাদারা। আমি জানতাম এমন একটা কাহিনী হইবই শর্ট ফুলের, এই কারণে আমি সব সাইকেল ওপেন করি নাই।
পরে পোলাওয়েন বলবে রিফান্ড দেন, এই দেন সেই দেন, কত কাহিনী। ঠিক আছে, দেখো এ গ্যাস 0.50 গ্রাম, ওকে, এ গ্যাসের ডাব্লিউ দেওয়া আছে, আবার এ গ্যাসের কি আয়তন দেওয়া আছে দেখো, আর এ গ্যাসের চাপ দেওয়া আছে কিলো প্যাসকেলে। তো এটা এটিএম এ কনভার্ট করো, 105 কিলো প্যাসকেলকে তুমি যদি এটিএম এ কনভার্ট করো তাহলে কি হবে, 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করো, তাহলে এটিএম হয়ে যাবে। দেখো ডেটাটা কত আসে, এটাকেও এই চাপটাকেও তুমি 107কে 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করো, তাহলে কি হয়ে যাবে, এটিএম হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডাটাটা কত আসে, দেখো স্যার 105 1.03 বা 1.04 এটিএম। 1.06 এটিএম এটা। এটা কত লিটারে নিলে 650 ইন্টু 10⁻³ লিটার। এটার লিটারে নিলে 550 ইন্টু 10⁻³ লিটার। একবারে সহজ করে দিচ্ছি। এখন দেখো বলছে কি, একই সময় স্টপ কক খুলে দিলে গ্যাস দ্বয় কত দূরত্বে মিলিত হবে। এবার দূরত্ব চাইছে, মানে এইখান থেকে গ্যাস ছেড়ে দিবা, এইখান থেকে গ্যাস ছেড়ে দিবা, ছড়াবে না, ছড়ানোর পরে কোন জায়গাটা এসে গ্যাস দ্বয় মিলিত হবে। সো ধরলাম এই যে এইখান থেকে ছাড়ছো, এই দূরত্বটা বলছে 25 সেন্টিমিটার। সো এইটা হচ্ছে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস ছিল তোমার। এ গ্যাস থেকে ধরে নিলাম এক্স দূরত্ব মিলিত হবে, ঠিক আছে। সো এটা যদি হচ্ছে ধরো এল হয়, এটা কি হবে 25 মাইনাস এল, তোমাদের পড়াইছিলাম না, ওকে। তো ওইভাবে তো দূরত্ব বের করে ফেলতে পারবো আমরা। তো তার আগে আমাদের কি বের করতে হবে বলো তো, আণবিক ভর বের করতে হবে। দূরত্ব তো একটা প্যারামিটার, আণবিক ভর বের করতে হবে। সো এ গ্যাসে আণবিক ভর কত হবে, WRT ডিভাইডেড বাই পিভি, আগের সূত্রই। আমার আগে তোমরা করে ফেলবা 0.5 0.0821, ঠিক আছে। তাপমাত্রা কত 27 ডিগ্রি মানে 300 কেলভিন, ঠিক আছে। চাপ কত 1.04 এটিএম, আয়তন কত 550 ইন্টু 10⁻³ দেখো কত আসে। এম অফ বি কত, সেম সূত্র WRT ডিভাইডেড বাই পিভি, ঠিক আছে। ডাব্লিউ কত রে বাবা, দেখো 0.75, তাই না রে বাবা, 0.0821, তাপমাত্রা 300 কেলভিন। একটু যে ফাস্ট করতেছে সমস্যা হচ্ছে না তো। চাপ হচ্ছে 1.06 এটিএম, আর আয়তন 650 লিটার, 650 ইন্টু 10⁻³ ঠিক আছে। সো এখন দেখি কত আসে, 0.5 ইন্টু 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 1.04 ইন্টু 21.53। 26.81, এটুকু মিলছে কিনা দেখো স্যার, এই দুটা মিলছে, মিলছে মিলছে। আচ্ছা 800 ml ওইটা আরেকটা প্রশ্নের জন্য দিছিল, যে হচ্ছে এই পাত্রটা যদি খুলে দেওয়া হয় মিশ্রণের মোট চাপ কত। তো মনে আছে তোমাদের পড়াইছিলাম, যদি হচ্ছে মাঝখানের গ্যাপটায় কোনো আয়তন দেওয়া থাকে তখন মিশ্রণের মোট চাপের ক্ষেত্রে পুরো আয়তনটা ধরতে হবে। বুঝতে পারছো 800 ml এর কাজটা কি? মানে আমি তো একটা প্রশ্নের ঘ নাম্বারটা নিছি, ধরো ঘ নাম্বারটা নিছি, ঘ নাম্বারে তো আরেকটা প্রশ্ন ছিল যে মিশ্রণের মোট চাপ কত। বুঝতে পারছো খেলাটা? মেডি ড্রিমার নাফিস, কলমের কালি শেষ। একে তো হচ্ছে মেডি ড্রিমার, তোমার ম্যাচিউরিটির অভাব, ঠিক আছে। কেমনে ম্যাচিউরিটির অভাব, এই কলমের কালি শেষ, এইখানে সবাই অনলাইনে পড়তেছে, অফলাইনে পড়লে একটা বান্ধবী হয়তো বা তোমার একটা কলম ধার দিতে পারতো, এইখানে তো কেউ কলম ধার দিবে না ভাইয়া, ঠিক আছে, দিবে কেউ ধার? দিবে না।
আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যেহেতু মেডিকেল ড্রিম, এমসিকিউর গোল্লা পূরণ করতে হবে, ঠিক আছে? সো কালি শেষ হয়ে গেলে কিভাবে হবে? সবসময় 3-4টা করে কলম রাখবা। এইগুলো হচ্ছে ফুটেজ নেওয়া, বুঝতে পারছো? মানে সামনে ভ্যালেন্টাইন্স ডে গেছে, ফুটেজ নিতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফুটেজ নেওয়া, আর কিছুই না, বুঝতে পারছো? সো সে বুঝাইতেছে সে মেরি ড্রিমার, মানে ফিউচার ডাক্তার হবে, লাইফ সেটেল, কিন্তু এখনো সে ডাক্তার হয় নাই। এই যে তোমরা শিখে নাও, তোমরা তো ফটাইতে পারো না, তোমরা তো আনস্মার্ট। পটানোর ধান্দা দেখছো, কঠিন। আসেন স্যার, ওকে সামনে যাই আমরা। ওকে, খেয়াল করো, এম এ আছে এ গ্যাসের ইয়া আছে, বি গ্যাসের আছে। এখন দেখো, আমরা জানি আর এ বাই আর বি সমান সমান রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ। ডান। এখন দেখো, আমরা এই দূরত্ব, এই এ গ্যাস এল দূরত্ব অতিক্রম করছে টি সময়, তাই না? আর বি গ্যাস কত 25 মাইনাস এল দূরত্ব অতিক্রম করছে। তো আমরা এই বিক্রিয়ার বেগ বা হচ্ছে ব্যাপনের বেগ বা ব্যাপনের হার আমরা কি জানি? এল বাই টি লিখি, আবার 25 মাইনাস এল ডিভাইডেড বাই টি লিখি। তো যেহেতু একই সময়ে ঘটতেছে দুইটা, টি টি কাটা যায়। আচ্ছা যাই হোক, একটা স্টেপ বাড়ায় লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। এমবি কত? এমবি 26.81, এম এ কত 21.53। কত দূরত্ব মিলিত হবে? আমি ধরে নিছি এল দূরত্বে মিলিত হবে, ঠিক আছে? এল দূরত্বে মিলিত হবে। সো এই টি টি তো কাটা, সো এল ইকুয়াল টু এই ভ্যালুটা যত আসবে দেখি, রুট ওভার 26.81 ডিভাইডেড বাই 21.53, কত আসলে 1.12, 1.12 ইন্টু 25 মাইনাস 1.12 ইন্টু এল, বুঝছো? মানে 25 মাইনাস এলটা ওই পাশে গিয়ে গুণ করে ফেলছে, আর টি টি কেটে দিচ্ছে। সো এখন দেখেন স্যার, এই অংশটা একটু ছোট করে দিই তোমাদের জন্য। তাহলে দেখো, এল ইকুয়াল টু তোমার হচ্ছে এই 1.12টা এইখানে এসে পড়লে 2.22 হয়ে যায়। সো এল ইকুয়াল টু 1.12 ইন্টু 25 ডিভাইডেড বাই 2.22 সমান সমান কত সেন্টিমিটার? 1.12 ইন্টু 25 বা 2.12ই আসবে, 22 হবে না, হ্যাঁ এটা 12ই হবে, 12 13.2, 13.2 সেন্টিমিটার। তাহলে দেখো কিভাবে বুঝবো অঙ্কটা হয়েছে কিনা। তাহলে এ থেকে 13.2 সেন্টিমিটার দূরে। এখন দেখো বি গ্যাস, দেখো এ গ্যাস থেকে 13.2 সেন্টিমিটার দূরে, আর বি গ্যাস থেকে কত আসবে? 25 থেকে বাদ দাও, 25 থেকে 13.2 বাদ দাও, তাহলে বি গ্যাস থেকে 11.8 সেন্টিমিটার। তো দেখো এ থেকে 13.2 সেন্টিমিটার দূরে, আর বি থেকে কত আসবে? 11.8 সেন্টিমিটার দূরে, দূরে মিলিত হবে, মিলিত হবে। এখন দেখো কিভাবে বুঝবা হয়েছে কিনা। এ গ্যাস হালকা না বি গ্যাস হালকা? বলো তো কোন গ্যাস হালকা? এ গ্যাস হালকা না বি গ্যাস হালকা? এ গ্যাস হালকা। হালকা গ্যাস কি বেশি দূরত্ব অতিক্রম করছে না? দেখো হালকা গ্যাস কি বেশি দূরত্ব অতিক্রম করছে কিনা? সো যখন দেখবা হালকা গ্যাস, ঠিক আছে, হালকা গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করছে, আর দেখবা ভারী গ্যাস কম দূরত্ব অতিক্রম করছে, বুঝে গেছে? তখন বুঝবো অঙ্ক হয়েছে। এমডি রাব্বি ইসলাম ভাই আগে উত্তর দিছি, একটু রিপ্লাই দিয়েন, তোমার জন্য অনেক দোয়া ইনশাল্লাহ। এরপরে তুমি যখন আমাকে কোনো একটা মেসেজ দিবা বা কমেন্ট করবা, ভাই আপনি বলছিলেন যে ক্লাসে আমি আগে আগে রিপ্লাই দিছিলাম, আমি পরিশ্রম করছি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি আজকে অমুক জায়গায় চান্স পাইছি, ঠিক আছে? এই ইনশাল্লাহ এই প্রত্যাশাটা, এই মেসেজের প্রত্যাশা বা এই মেসেজের অপেক্ষায় আমি অপেক্ষা করব, ঠিক আছে?
ওকে নিশান এল এরটা আবার প্লিজ। আচ্ছা বুঝাচ্ছি, আমি ধরে নিছি এ থেকে এল সেন্টিমিটার দূরে দেখা হবে, এন্ড পুরা দূরত্বটা এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে 25 সেন্টিমিটার। তো 25 থেকে এল বাদ দিছি, এ থেকে যদি এল দূরত্বে মিলিত হয় তাহলে বি থেকে কি 25 সেন্টিমিটার থেকে যতটুকু থাকবে 25 মাইনাস এল দূরত্বে। ঠিক আছে, তো আমরা আর এ বাই আর বি সমান সমান রুট ওভার এম বি বাই এম এ, এটা আমরা জানি। এল বাই টি 25 মাইনাস এল বাই টি, টি টি কাটা, দেখো এইটি কাটা। ঠিক আছে, তাহলে এল বাই 25 মাইনাস এল। সো এই যে এইখানে যে ইয়াটা আসলো এল ইকুয়াল টু কত পাইছি আমি, এই 25 মাইনাস এলটা এইখানে যে রেজাল্টটা আসছে 1.12 এটার সাথে গুণ করে দিচ্ছি, 1.12 ইন্টু 25 মাইনাস 1.12 ইন্টু এল। সো এই 1.12 এলটা এখানে 1 এল এর সাথে যোগ হইলে 2.12 এল হয়। তাহলে এই ভ্যালুটাকে 2.12 দিয়ে ভাগ করছি, এল পাইছি 13.2 সেন্টিমিটার। তা আমরা ধরে নিছিলাম এ থেকে, খেয়াল করো আমরা ধরে নিছিলাম স্যার এ থেকে, এই দেখো এ থেকে এল দূরত্বে, এই দূরত্বটা হচ্ছে এল, এই পর্যন্ত দূরত্বে মিলিত হবে। কারণ এল এর ভ্যালু আমরা পাইছি 13.2 সেন্টিমিটার। তাহলে এইটুক কি 25 থেকে এল বাদ দিলে, তাহলে বি থেকে 11.8 সেন্টিমিটার দূরে মিলিত হবে। কারণ এ আরও কীভাবে বুঝছি, এ গ্যাসটা ভারী গ্যাস, সরি এ গ্যাসটা হালকা গ্যাস, দেখো হালকা ভর কম, বি গ্যাসের ভর বেশি, দেখো বি গ্যাসের ভর 26, এ গ্যাসের ভর 21। সো এ গ্যাসটা হালকা, হালকা গ্যাস কি বেশি দূরত্ব অতিক্রম করবে, আর বি গ্যাসটা ভারী, ভারী গ্যাস কম দূরত্ব অতিক্রম করবে। বুঝা গেছে? বুঝা গেছে স্যার? নিশান তুমি কমেন্ট করো বুঝছো কিনা। ক্লিয়ার? ওকে, পরীক্ষার হলে ভুল না করলেই হয়েছে। ঠিক আছে, এইটা 1 মিনিট টাইম দিলাম। চমৎকার একটা প্রশ্ন তুলো। কালকে থেকে আজকের ম্যাথগুলো মজা লাগতেছে না ভাইয়া? দেখো ম্যাথটা একটু মজার, একটু ট্রিকি। ঠিক আছে, একটু ট্রিকি আর একটু মজার, ভালোভাবে বুঝছো কিভাবে করবা। দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসেবে 80% নাইট্রোজেন এবং 20% অক্সিজেন আছে, ভালো কথা। এখন বলে দিচ্ছে বায়ুর ঘনত্ব হাইড্রোজেনের তুলনায় নির্ণয় করো। বায়ুর ঘনত্বটা নির্ণয় করতে বলছে হাইড্রোজেনের তুলনায়, এবং বায়ুর কার্যকর আণবিক ভর। এখন একটু খেয়াল করো, হাইড্রোজেনের ঘনত্ব কত? হাইড্রোজেনের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার মিলিলিটার, তাই না? সো তখন হাইড্রোজেনের বাষ্প ঘনত্ব হয় 2, কখনোই না, হাইড্রোজেনের এটা ঘনত্ব মানে বাষ্প ঘনত্ব। তো তখন হাইড্রোজেনের আণবিক ভর, হাইড্রোজেন তো দ্বিপরমাণুক, হাইড্রোজেনের আণবিক ভরটা হচ্ছে হয় 2। সো এই হিসাব যখন আমরা করি, এই হিসাব যখন আমরা করি, দেখো আমার তো বায়ুতে বলছে 80% নাইট্রোজেন আছে আর 20% অক্সিজেন আছে। তা আমার তো বায়ুর ঘনত্বটা কি, এই অক্সিজেনের হাইড্রোজেন নাইট্রোজেনের ঘনত্ব বের করতে হবে, এইটার ঘনত্ব আমার বের করতে হবে, এইটার ঘনত্ব অক্সিজেনের ঘনত্ব বের করতে হবে, দেন এইটার অনুপাত অনুযায়ী আমি বায়ুর ঘনত্ব বের করতে পারবো। মানে ধরো এই হচ্ছে আমার এয়ার, বলে দিচ্ছে এয়ারে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে। এখন এই এয়ারের ঘনত্ব বের করতে বলছে, মানে বায়ুর ঘনত্ব বের করতে বলছে, ঘনত্ব বের করতে বলছে। ঘনত্ব বের করার জন্য তো তোমার নাইট্রোজেনের ঘনত্ব জানা লাগবে, অক্সিজেনের ঘনত্ব জানা লাগবে। এই দুইটার ঘনত্ব জানা ছাড়া তুমি কি এয়ারের ঘনত্ব বের করতে পারবা এই শর্ত সাপেক্ষে? বলো তো, নাইট্রোজেন আর অক্সিজেনের ঘনত্ব জানা ছাড়া তুমি কি বায়ুর ঘনত্ব বের করতে পারবা? কখনোই বের করতে পারবা না। নাইট্রোজেন আর অক্সিজেনের ঘনত্ব জানা ছাড়া তুমি এই বায়ুর ঘনত্ব ইহকালেও বের করতে পারবে না, মানে হচ্ছে এই ম্যাথটার জন্য। ঠিক আছে, তো এখানে একটা টেকনিক দিছে, হাইড্রোজেনের আণবিক ভর 2
আর হাইড্রোজেনের ঘনত্ব বা বাষ্প ঘনত্ব যেটাকে আমরা ধরি 1 গ্রাম পার মিলিলিটার। বুঝা গেছে? তাহলে দেখো নাইট্রোজেনের আণবিক ভর কত বলো তো? 28। তারপর দেখো তুমি জানো হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত? 32। সো এই হিসাব হইলে যেহেতু হাইড্রোজেনের সাথে তুলনা করতে বলছে, তাইলে তোমার হচ্ছে বাষ্প ঘনত্ব মানে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত? আমরা সূত্র পড়ছিলাম না গতকালকে, AM = 2D, মনে আছে না কি? AM = 2D অর্থাৎ আণবিক ভর 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এটা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় আমরা করে থাকি। তাহলে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত? 14। তারপর দেখো অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে? 32/2 কত হবে রে বাবা? 16 হবে কিনা বলো তো? আমি ঘনত্ব পাইছি। এখন একটা শর্ত দিয়ে দিছে, নাইট্রোজেন আছে 80%, মানে নাইট্রোজেনের ঘনত্ব তোমার 14, ঠিক আছে? এইটার 80% অর্থাৎ 80/100, ঠিক আছে? নাইট্রোজেন আছে 80% আর অক্সিজেন আছে 20%, ঠিক আছে? আমরা যদি আসি বায়ুর ঘনত্ব, নাইট্রোজেনের ঘনত্ব 14, বাট নাইট্রোজেন আছে 80%। অক্সিজেনের ঘনত্ব কত? অক্সিজেনের ঘনত্ব তুমি জানো 16 আর অক্সিজেন আছে 20%। এই দুইটা মিলাই তো বায়ু আছে এখানে প্রশ্নে। সো এখন দেখেন এটা কতটুকু আছে অক্সিজেন। চোদ্দ 14, এটা হচ্ছে বায়ুর ঘনত্ব গ্রাম পার মিলিলিটার। বুঝা গেছে? তারপর দেখো বায়ুর কার্যকর আণবিক ভর বা বায়ুর আণবিক ভর ঘনত্ব জানো তুমি, এখন আণবিক ভর বের করতে পারবে না? আণবিক ভর কি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব 14.4 সমান সমান 28.8 গ্রাম। বুঝে গেছে? শেষ, খেলা শেষ। তাওহীদ আগেই বলে বুঝি নেই। বুঝাচ্ছি ভাই, টেনশন করো না, বুঝাচ্ছি, টেনশনের কিচ্ছু নাই। খেয়াল করো, তোমার এখানে বলছে হাইড্রোজেনের তুলনায় নির্ণয় করতে। দ্যাট মিন্স কি? তোমার হাইড্রোজেনের ঘনত্ব বা বাষ্প ঘনত্ব আমরা জানি, হাইড্রোজেনের ক্ষেত্রে ঘনত্ব আমরা কত জানি? 1 গ্রাম পার মিলিলিটার। এটা তোমার জানতে হবে, মনে রাখতে হবে। বুঝতে পারছো? হাইড্রোজেনের আণবিক ভর আবার তুমি জানো 2, এই যে হাইড্রোজেন 2 পরমাণু। তা এর মানে কি এই ঘনত্বটা কেমনে আসছে? M = 2D ইকুয়েশন থেকে। বুঝতে পারছো? অর্থাৎ আণবিক ভর যদি 2 হয় তাহলে ঘনত্ব কত হবে? D যদি বসাও 2/2 1 আসবে। বুঝে গেছে? তো এখন বায়ুতে বলছে কি আছে? বায়ুতে নাইট্রোজেন আছে 80%, অক্সিজেন আছে 20%। বুঝো কথাটা, নাইট্রোজেন আর অক্সিজেন মিলেই বায়ু। বুঝে গেছে? এখন বায়ুর ঘনত্ব বের করতে গেলে তোমার নাইট্রোজেনের ঘনত্ব জানা লাগবে, অক্সিজেনের ঘনত্ব জানা লাগবে। তো নাইট্রোজেনের ভর আমরা জানি 28, অক্সিজেনের ভর জানি 32। সো নাইট্রোজেনের ঘনত্ব বের করছে, অক্সিজেনের ঘনত্ব বের করছে। নাইট্রোজেনের ঘনত্ব পাইছি 14, অক্সিজেনের ঘনত্ব পাইছি 16। এখন ঘনত্ব বের করার পরে এই দুইটা যোগ করে দিলেই তো টোটাল বায়ুর ঘনত্ব পেয়ে যাই, কিন্তু এটা বলে নাই। বায়ুতে বলছে নাইট্রোজেন আছে 80%। তাই দেখো নাইট্রোজেনের 80%, অর্থাৎ নাইট্রোজেনের ঘনত্ব কত? 14, 14 এর 80% কত? 14 ইন্টু 80/100, ঠিক আছে? আর অক্সিজেনের কত? 20%, অক্সিজেনের ঘনত্ব 16, 16 ইন্টু 20/100। সো এই দুইটা মিলে আমরা পাইছি রেজাল্ট 14। এটা হচ্ছে বায়ুর ঘনত্ব। বুঝে গেছে? নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণের সমান। এখন বায়ুর ঘনত্ব বের করছো, এখন বলছে বায়ুর আণবিক ভর কত? ঘনত্ব জানো তো, তুমি জানো কি আণবিক ভর M = 2D, মানে 2 ইন্টু এই বাষ্প ঘনত্ব। তাহলে 28.8 হচ্ছে আণবিক ভর। এখন বুঝছেন স্যার? বুঝছেন স্যার? মিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম না? হ্যাঁ মিরাজুল ইসলাম। আমার একটু চশমা পড়তে হবে বুঝছো, ইদানিং চোখে কম দেখা শুরু করছে। এটা হচ্ছে অনলাইন ক্লাসের ফল। সারা দিন হচ্ছে এই যে স্ক্রিনে থাকতে থাকতে মানে কেমন জানি হচ্ছে মাথাটা ঘুরায় লাইট দেখলেই। দোয়া করো চশমা নিয়ে খুব দ্রুত এসে পড়বো। কোন চশমা নিব বলো? কালো চশমা নিব না সাদা চশমা নিব? ঠিক আছে, ওকে। জান্নাতে জান্নাতে বলছে ভাই আজকে আনমিউট করবেন, কথা বলবো। ওকে, ঠিক আছে। তারপর আসো,
নিজে নিজে করার চেষ্টা করো। আচ্ছা এটা পারবা তোমরা, বাস আগে এটা করো। এই একটা ম্যাথ বাদ গেছে তো, কই গেল? বইয়ের ওই ম্যাথটা চমৎকার একটা ম্যাথ ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথটা। এই ম্যাথটা তুললো তোমরা, একটু টাইম দেখি। চমৎকার একটা ম্যাথ। ম্যাথটা কে পারবা বলো? ম্যাথটা কে পারবা বলো স্যার? কারা কারা পারবা? মজা আছে ম্যাথটা। দেখো, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস, কি বলছে? বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসৃত হতে 80 সেকেন্ড সময় লাগে। ওকে, একই অবস্থায় সমান আয়তনের 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় লাগে। বলছে সমান আয়তন 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় লাগে। অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন, ভালোভাবে বুঝো। আরেকটা কি বলছে? অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় লাগে। 85 সেকেন্ড সময় লাগে। এখন বলছে অজানা গ্যাসটির আণবিক ভর কত? পারবা কিনা বলো? পারবা? মজার ম্যাথ। বইয়ের থেকে এই টাইপ থেকে একটাই প্রশ্ন আসছে, চেষ্টা করব ভাই। ওকে, করতে থাকেন, আমরাও চেষ্টা করি। ওকে স্যার, দেখো কি কি বলছে আমরা দেখি। ফার্স্ট অফ অল, বিশুদ্ধ অক্সিজেন গ্যাস অর্থাৎ এম অফ অক্সিজেন বা M1 ধরি, অক্সিজেন গ্যাস, ঠিক আছে? ভর হচ্ছে 32 গ্রাম। T1, এটা সময় লাগে হচ্ছে 80 সেকেন্ড। তারপর দেখো
সমান আয়তনে 20% অজানা গ্যাস মিশ্রিত, অর্থাৎ M2। M2টা কি একটু খেয়াল করো, অক্সিজেন তো আছেই, M2টা হচ্ছে অক্সিজেন তো আছে, এটার সাথে আরেকটা গ্যাস আছে, ওই গ্যাসের ভর ধরলাম X, এইটা আমরা জানি না, ঠিক আছে। ওই গ্যাসটা 20% আছে। আচ্ছা 20%-এর কাহিনী পরে, ওইটার সময় লাগে, এই অজানা গ্যাসটা মিশ্রিত অক্সিজেনের মানে ওই অবিশুদ্ধ অক্সিজেনের সময় লাগে 85 সেকেন্ড। এখন বলছে এই যে অজানা গ্যাসটার ভর কত, অর্থাৎ এক্স এর ভর কত। আচ্ছা আমরা দেখো এখন আগে তো M2 বের করতে পারবো, তাই না? এখন যে অবস্থা আছে M2টা বের করতে পারবো না স্যার? দেখেন তো, দেখো আমরা কি জানি সূত্র, R1/R2 সমান সমান T2/T1 সমান সমান √M2/M1, জানি কি না? সো এখন দেখো তার মানে কি পাইলাম আমি স্যার, খেয়াল করেন, আমি পাইছি হচ্ছে T2/T1 সমান সমান √M2/M1, এটা পাইছি কিনা? এটা যদি পাইয়া থাকি স্যার, খেয়াল করো আমার কি বের করতে হবে, M2। তাহলে আমি M2 যখন বের করব, T2 কত আমার 85, T1 কত 80, এটার স্কোয়ার ইন্টু M1 কত আমার 32 গ্রাম। তাইলে M2 পেয়ে যাচ্ছে কিনা স্যার, দেখেন তো M2 পেয়ে যাচ্ছে কিনা। M2 কত পাচ্ছি দেখেন তো স্যার, 85/80 হোল স্কোয়ার ইন্টু 32, 36.13 গ্রাম। এখন দেখো M2 বের করলে আমার হবে, M2টা কি অক্সিজেন গ্যাস প্লাস অজানা গ্যাস। এখন দেখো সমান আয়তনে 20% অজানা গ্যাস আছে, দেখো X আছে হচ্ছে 20%, তাহলে অক্সিজেন কতটুকু আছে রে বাবা, 80% আছে না? টোটাল যদি 100% ধরি, X আছে কত পার্সেন্ট, অজানা গ্যাস 20%, আর অক্সিজেন আছে কতটুক, খেয়াল করো অক্সিজেন আছে কতটুক 80%, ইয়েস অর নট? তা এখন দেখো আমার শর্ত মতে, আমরা শর্ত যদি দেখি, শর্ত মতে আমি যদি দেই M2 ইকুয়াল টু, মানে এই যে অজানা মানে অক্সিজেন মিশ্রিত গ্যাসের ভর সমান সমান X ইন্টু 20% প্লাস অক্সিজেন ইন্টু 80%, এই দুইটার ভর মিলেই তো আমার M2 এর ভর, লিখতে পারি না? এখন দেখো M2 সমান সমান কি 36.13 সমান সমান X ইন্টু 20/100 যোগ অক্সিজেন কত 32 ইন্টু 80/100, লিখতে পারি না? লিখতে পারি কিনা স্যার? এখন দেখেন আমার X বাইর করতে হবে, তাই তো? সো আমি দেখি 32 ইন্টু 80/100 25.6 আসে, 36.13 মাইনাস 25.6 10.53 ভাগ 0.2 52.65। সুতরাং x ইকুয়াল টু আমি কি পাই, ক্যালকুলেশন করলে 52.65 গ্রাম পাই। এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেছে? ডান? বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? 52.65 আসবে। অ্যাকচুয়ালি এটা 52.65 হচ্ছে ওজন গ্যাসের ভর, ওজনের ভর। অক্সিজেনের সাথে কমন সেন্স কি বলে, ওজন মিশ্রিত থাকে। ক্লিয়ার সবাই? বুঝছো? সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা ভাইয়াকে বলো, সবাই বুঝছো কিনা ভাইয়াকে বলো। সবাই বুঝছো কিনা বলো, একটা মিনিট ভাবো।
ঠিক আছে, আসেন। ফাহিম হাসান রিয়াদ, ভাই আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন, অনেক অনেক দোয়া। আলহামদুলিল্লাহ। ওকে ভাই, রিক্যাপ, আচ্ছা সবার জন্য একটু বলি রিক্যাপ। দেখো কি বলছে, নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন গ্যাস একটি ছোট ছিদ্র দিয়ে নিঃসৃত হতে 80 সেকেন্ড সময় লাগে। নাইস, ভালো কথা। অক্সিজেন গ্যাসের নিঃসৃত হতে বা ছোট ছিদ্র দিয়ে বের হইতে অক্সিজেন গ্যাসের 80 সেকেন্ড সময় লাগে, এই কারণে দুইটাকে M1T1 দিচ্ছে। আরেকটা বলছে একই অবস্থায় সমান আয়তনের, আয়তন সমান, দেখো সমান আয়তন বলছে মানে ভলিউম কনস্ট্যান্ট, সমান আয়তনের 20%, কি বলছে 20% অজানা গ্যাস মিশ্রিত অক্সিজেন, মানে এমন একটা গ্যাস অক্সিজেনের সাথে একটা অজানা গ্যাস আছে এক্স, ঠিক আছে, এক্সটা বলে দিচ্ছে 20% আছে আর অক্সিজেনটা 80%। সো এটা নিয়ে আমার আগে মাথা ব্যথা নাই, এটা কত পার্সেন্ট আছে এটা নিয়ে আগে মাথা ব্যথা করলে তোমার অঙ্কই শেষ। আর T2 বলে দিচ্ছে 85 সেকেন্ড, এখন এক্সটা বাইর করতে বলছে। এখন আমরা কি জানি, সহজ সূত্র R1/R2 সমান সমান T2/T1, কারণ কি ভলিউমটা কনস্ট্যান্ট, এখানে বলে দিচ্ছে সমান আয়তন ভলিউম কনস্ট্যান্ট, √M2/M1। সো এখান থেকে আমি M2টা বের করছি, কারণ M1 জানা আছে, T1 জানা আছে, T2 জানা আছে, M2টা আমি বাইর করছি 36.13 গ্রাম। অ্যান্ড M2 মানে কি, M2 মানে কি অক্সিজেন গ্যাস আর একটা অজানা গ্যাস আছে। সো বলছে অজানা গ্যাসটা আছে 20%, অক্সিজেন গ্যাসটা আছে 80%। দেখো অজানা গ্যাস 20%, তাহলে অক্সিজেন গ্যাস কি 80%। সো এইখান থেকে M2 এর ভর জানি আমি, অক্সিজেনের ভর জানি, সব কিছু জানি, তাহলে আমি কি এক্স এর ভরটা বের করতে পারবো না রে বাবা, 52.65 গ্রাম, বুঝে গেছে। আরে 52.65 কার ভর, ওজনের ভর। এখন তোমারে আমি যদি বলে দেই, ঠিক আছে, ধরো তোমারে আমি বলে দিলাম আণবিক ভর 35 বা আণবিক ভর 35.5, তুমি কি বুঝবা বলো তো, কার আণবিক ভর 35.5 বলো আমারে, আণবিক ভর 35.5 কার, ক্লোরিন, তাই না। ঠিক আছে, আমি যদি বলি আণবিক ভর 71, তাহলে তুমি কি বুঝবা বলো তো, ক্লোরিন অণু বুঝবা, তাই না রে বাবা। 35.5 বুঝলে তুমি ক্লোরিন বুঝবা। সো আণবিক ভর জানা থাকলে তো মৌল চেনা যায়। সো তোমার যদি পরের বার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে যে আণবিক ভর নির্ণয় করো এবং অজানা গ্যাসটির নাম লেখো, প্রশ্ন করতে পারে না রে বাবা, তোমারে বলতে পারেনি অজানা গ্যাসটার নাম লেখো। সো যখন তোমারে বলবে অজানা গ্যাসটার নাম লেখো, ঠিক আছে, তখন তোমার কি হবে, ঠিক আছে, পরে তো কইবা সাকিব ভাই ফরার নাই ক্লাসে, ফারি নাই, ঠিক আছে, এটা হাসি দিবা, ও ভাই ক্লাসে তো ফরার নাই, ফারবাম কেমনে, এইটাই তো করো তোমরা, ঠিক আছে। আসেন, ওকে, এইটা কইরো না, বুঝছো, এটা HW, HW করে নিও, পারবা। এখন আসো মজার পড়ায় আসি, গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্য। আসেন, এগুলো এখন ক্লাসের সাথে লেখার কোনো মানে নেই, ঠিক আছে, ক্লাস শেষে 2-3 পেজ ফাঁকা রাখো, পারবা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আগের স্লাইডটা একটু দেখান, আচ্ছা নাও ব্রাদার, একটু পানি দিও। ভাই ওয়েব অ্যাপে লেকচার শিট দেওয়া হয় না, তাওহিদ এই অপমান করো না, সব দেওয়া হয়, ঠিক আছে, কোন লেকচারে পাও নাই আমারে বলো স্পেসিফিকভাবে। ভাই এবার কি ঘুমিয়ে ক্লাস করতে পারবো নাফিজ, আহারে তোমরা যে কত কিছু চাও, কয়দিন পরে বলবা তো অ্যাপেলের ভীষণ প্রো পরে কি ক্লাস করতে পারবো। সো এইখানে আসো, এখানে আসো, এটা আলাদাভাবে দেখার কিছু নাই, আমি জাস্ট দেখবা, তোমরা এখানে লেখার দরকার নেই। গ্যাসের গঠন, গ্যাসের গতিতত্ত্বের কিছু স্বীকার্য, দেখো যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, বুঝতেই পারতেছো গ্যাস কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত। যে কোনো নির্দিষ্ট গ্যাসের কণিকা সমূহের ভর পরস্পর সমান, মানে প্রত্যেকটা কণার ভর সমান ধরা হয়। ধরো একটা পাত্র যদি হয়, একটা পাত্র যদি হয়
এই পাত্রে যদি ধরো তোমার অনেকগুলা গ্যাস আছে, অনেকগুলা গ্যাস কণা আছে, এত বড় তো হয় না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম। আচ্ছা একটু ছোট ছোট দিই, পরে কেউ সাকিব ভাইয়া দিয়ে দিচ্ছে। ধরো এগুলো এক একটা গ্যাসের কণা, এই না এগুলো দিব না আমি, ঠিক আছে, আর একটু ছোট ছোট। ধরো এগুলো এক একটা গ্যাসের কণা, হ্যাঁ এগুলো এক একটা গ্যাসের কণা। তো প্রত্যেকটা কণা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এই প্রত্যেকটা কণার ভর কি সমান, ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষুদ্রতি ক্ষুদ্র কণা। এখন দেখো সকল কণা, সকল গ্যাস গোলাকার এবং স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। তো গ্যাসগুলা কি গোলাকার হয় এবং স্থিতিস্থাপক, অর্থাৎ এদের ভরবেগটা সংরক্ষিত থাকে। এসব কণাকে কি বলে? অণু বলে। তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এসব কণা পরমাণু। তো গ্যাসের কণাগুলোকে কি বলে? অণু বলে, ঠিক আছে। গ্যাসের কণা কি আমরা অণু হিসেবে গণ্য করি, যেমন ক্লোরিন গ্যাস দেখো দ্বিপরমাণুক, হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণুক, অণু আকারে থাকে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এইসব কণা কি, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এসব কণাকে আমরা পরমাণু হিসেবে গণ্য করি, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে পরমাণু। ডান। এই জায়গায় না বুঝার কিছু আছে, বুঝলে সবাই ওয়ান লেখো, ঠিক আছে, একদম বাচ্চাকালের জিনিস। ওকে, তারপর দেখো গ্যাসের অণুসমূহের আয়তন। দেখো মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। অণুসমূহের মোট আয়তন মানে অণুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের তুলনায় আয়তনের তুলনায় অতি নগণ্য, যেটা হচ্ছে পরে ভুল প্রমাণিত হয়েছে। মানে বলা হয়েছে মানে গ্যাস কণাগুলোর আলাদা কোনো আয়তন ধরে না, ঠিক আছে। ধরো এই গ্যাস কণা যদি হয়, এই গ্যাস কণাগুলো অনেক ছোট, তো মোট আয়তনটা পুরা পাত্রের যে আয়তন, এই পাত্রের আয়তনটা ভি জানো, হ্যাঁ, পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য ধরা হয়। তারপর দেখো অণুসমূহের মধ্যে আকর্ষণ, নিজেদের মধ্যে অণুসমূহের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এটাও ভুল, ঠিক আছে। বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস পরে ভুল প্রমাণিত করছে। কেমিস্ট্রি মানেই তোমরা জানো আজকে বলবে একটা সঠিক, 2 দিন পরে এটারে ভুল বলবে, তাই না? গুণগত রসায়নে পড়ছো না? রাদারফোর্ড একটা মডেল বানাইছে, বোর আসার পরে সেটা ভুল, ঠিক আছে। বোরের মডেলও ডি ব্রগলি হাইজেনবার্গ ভুল, ঠিক আছে। ডি ব্রগলি হাইজেনবার্গের পরে আসছে সোডিঞ্জার, ঠিক আছে। কেমিস্ট্রি মানে কি একজন আরেকজনের ভুল ধরা, আর কিছুই না। সো এই আকর্ষণ বিকর্ষণ নাই, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বাট মজার বিষয় হচ্ছে আদর্শ গ্যাস বলতে দুনিয়াতে কোনো গ্যাসই নাই। দুনিয়াতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাসই নাই। সব গ্যাস কি বাস্তব গ্যাস, বুঝতে পারছো? সব গ্যাস বাস্তব গ্যাস। সেই কারণে এটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে যে দুনিয়াতে যেহেতু আদর্শ গ্যাসের বলতে কোনো গ্যাসই নাই, সব গ্যাস যেহেতু তোমার মিয়া বাস্তব গ্যাস, তাহলে কি দরকার আছে, বুঝতে পারছো? তারপর আসো অনুসময়ের গতিশীলতা। গ্যাস অনুসময়ে অবিরামভাবে চতুর্দিকে ছুটাছুটি করে। তো বোঝাই যাচ্ছে গ্যাস অনুসমূহ চতুর্দিকে অবিরামভাবে, অবিরামভাবে মানে কি কখনো থামে না, বিরামহীন। যেমন একটু আগে আমাদের নাফিস সাহেব, সে বলতেছিল ভাই আমি কি এখন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতে পারবো? তো তোমরা মোটিভেশন নাও, ঠিক আছে, দিস ইজ এ মোটিভেশনাল লাইন। গ্যাস কণাগুলো কখনো থামে না, অবিরামভাবে ছোটাছুটি করতেছে। তোমরাও অবিরামভাবে পড়ালেখা করবা, তো অবিরামভাবে কথাটাকে কোট করো, বুঝতে পারছো? এই ছোটাছুটির সময় অণুসমূহ পরস্পরের সঙ্গে এবং পাত্রের গায়ে সংঘর্ষ করে, ঠিক আছে। নিজেদের ভিতরে কি হয়, নিজেদের মধ্যে আর পাত্রের গায়ে কি হয়, সংঘর্ষ হয়, ঠিক আছে। এটাকে আবার সংঘর্ষ পড়ো না কেউ, ঠিক আছে। এটা কি সংঘর্ষ না সংঘর্ষ? সংঘর্ষ, ঠিক আছে। পাত্রের গায়ে কি হয়, সংঘর্ষ হয়। যে কোনো দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথ সরল রৈখিক। এটা চমৎকার একটা কথা। যে কোনো দুইটা সংঘর্ষের মধ্যবর্তী পথটা কি সরল রৈখিক। এই সংঘর্ষের ফলে অনুসময়ের গতির দিক পরিবর্তিত হয়। একটু ভালোভাবে বুঝো। ধরো একটা গ্যাস, মনে রাখো ওকে আসেন স্যার। ধরো এই হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে। ধরো এইখানে একটা গ্যাস আছে, হ্যাঁ। এই গ্যাসটাকে তুমি এইখানে আসলো সংঘর্ষ হয়ে, ঠিক আছে, পাত্রের গায়ে একটা সংঘর্ষ হয়েছে, এটা কি একটা সরল রৈখিক পথ। আবার এই গ্যাসটা আবার দেখো এইখানে আসছে সংঘর্ষ হয়ে বাড়ি খেয়ে, এটা কি
সরলরৈখিক। আবার এই গ্যাসটাই এইখানে বাড়ি খেয়ে আবার এই জায়গায় আসছে, দেখো। তাহলে দেখো এই গ্যাসটাই ভালোভাবে দেখো, এই গ্যাসটা এইখানে ছিল যখন, ওকে এইখানে এসে সংঘর্ষে লিপ্ত হয়েছে না? এই যে এইখান থেকে এই পর্যন্ত এই সংঘর্ষের পথটা কি আঁকা বাঁকা গেছে না সরল রৈখিকভাবে গেছে? ঠিক আছে, ধরো এটা ডিস্টেন্স 1 ধরলাম, ধরো আমি এই ডিস্টেন্সটাকে D1 ধরলাম, এটা কি সরল রৈখিক? ভালোভাবে বুঝো। এই ডিস্টেন্সটাকে D2 ধরলাম, এটাও কি সরল রৈখিক? এই ডিস্টেন্সটাকে D3 ধরলাম। তো দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বটাকে কি বলছে? সরল রৈখিক বলছে। এবং এই সংঘর্ষের ফলে অনু সময়ের গতির দিক পরিবর্তিত হয়। দেখো একটা সংঘর্ষ হওয়ার ফলে, ভালোভাবে দেখো, এই সংঘর্ষটা হওয়ার ফলে সে তো এই দিকে যাচ্ছিল, দিকটা কি পরিবর্তন হয়েছে না? তারপর দেখো আবার দিকটা পরিবর্তন হয়েছে না? সো এক একটা সংঘর্ষের ফলে দিকটা কি হয়? পরিবর্তন হয়। সো এটুকু বুঝছো ভাইয়া? ঠিক আছে, এখন দেখো পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে, দেখো দুইটা সংঘর্ষের, ভালোভাবে বুঝো, পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সমূহের গড় মানকে কি বলে? গ্যাসের গড় মুক্ত পথ বলে। ঠিক আছে, এটা কিন্তু ক নাম্বারে প্রচুর আসে, তোমরা টেস্ট পেপার বলো, গাইড বলো, গড় মুক্ত পথ কি একটা পাবাই। ঠিক আছে, গড় মুক্ত পথ কি? এই যে দুইটা সংঘর্ষ হয়েছে, ঠিক আছে, গড় মুক্ত পথ ধরো যদি সিগমা হয় D1 প্লাস D2, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে কি বলা হয়? গড় মুক্ত পথ বলা হয়। বুঝা গেছে? ডান ডান সবাই? সো গড় মুক্ত পথটা বুঝছেন? এই যে একজন যে বলে ক খ এর ক্লাস নিয়েন ভাইয়া, এই হচ্ছে তোমার ক। ঠিক আছে, ওকে। সংঘর্ষগুলো সরল রৈখিক হয় ভাই। ঠিক আছে, এখানে বলে দিছে ওই যে আগের লাইনে, দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথ সরল রৈখিক। ঠিক আছে, ওকে, ডান। এখন দেখো সংঘর্ষের সময় অণুগুলোর মধ্যে শুধু সংঘর্ষের জন্য যে সময় ব্যয় হয় তাকে দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য। তো এটা এত প্যারা নাই। অণুসমূহের মধ্যে সংঘর্ষের প্রকৃতি, অণুসমূহ যেহেতু স্থিতিস্থাপক সেহেতু তাদের পরস্পরের সাথে বা দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্য শক্তিতে রূপান্তরিত হয় না, অর্থাৎ অণুসমূহের সংঘর্ষ সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। এটা একটু মনে রাখো, এটা একটা এমসিকিউতে আসে। সংঘর্ষগুলা কি? স্থিতিস্থাপক। ওকে, ঠিক আছে, এইটুকু একটু মাথায় রেখো, এটা এমসিকিউতে আসে, পপুলার একটা এমসিকিউ। গ্যাস অনুসময়ের সংঘর্ষগুলো কি? সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। তারপর দেখো গ্যাসের চাপ সৃষ্টি, গ্যাসাধার দেয়ালের উপর অনুসময়ের অবিরাম সংঘর্ষের ফলেই গ্যাসের চাপ সৃষ্টি হয়। চাপটা কখন সৃষ্টি হয়? দেখো তো, অবিরাম সংঘর্ষের ফলেই কি হয়? চাপটা সৃষ্টি হয়। তাই চাপ মানেই কি? এটা কিন্তু আমি পরে বলবো, হ্যাঁ। এই যে এইটা হচ্ছে পরবর্তীতে কিছু বেসিক পড়ানোর জন্য কাজে হবে। তো চাপ কিভাবে সৃষ্টি হয় বলো তো? তাহলে এই যে গ্যাস অণুসমূহের মানে দেয়ালের গায়ে দেখো, দেয়ালের উপর যে সংঘর্ষ হবে সেটাই কি? গ্যাসের চাপ। বুঝতে পারছো? এখন দেখো অণুসময়ের মোট গতিশক্তি, দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি, মানে মোট গতিশক্তিকেই কি বলা হয়? গড় গতিশক্তি বলা হয়। কার? গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। ভালোভাবে বুঝো, পরম তাপমাত্রার সমানুপাতিক, ভালোভাবে বুঝো। গ্যাস অনুসময়ের তো একটা গতিশক্তি আছে, তাই না? গতিশক্তিটা তো আমরা দেখছি, সংঘর্ষ সমূহ যেহেতু স্থিতিস্থাপক, সো গতিশক্তি, গড় গতিশক্তি কার সমানুপাতিক বলেন তো? পরম তাপমাত্রার সমানুপাতিক। এই জিনিসটা মাথায় রাখতে হবে। গ্যাস অনুসমূহের গড় গতিশক্তি কার সমানুপাতিক বলো তো? পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে গ্যাস অনুসমূহের মোট গতিশক্তি তথা প্রতিটি অণুর গড় গতিশক্তি কি? পরম তাপমাত্রার সমানুপাতিক। ডান? ঠিক আছে, এখন আসো তারপর দেখো অভিকর্ষ শক্তির প্রভাব। গ্যাসের অণুর গতির উপর অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই। মানে তোমরা তো ফিজিক্স খাটাইতে পারো ভাই, যদি এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করে,
এখানে যদি নিউটন সাহেবের একটা আপেল পড়ে যায় কি হবে, তোমরা তো অনেক কিছুই বলতে পারো, তাই না? এখানে কোনো কিছুই নাই। গ্যাস অনুসময়ের গতির উপরে অভিকর্ষ বলের কোনো প্রভাব নাই, ঠিক আছে? আমরা এইসব ফিজিক্সের ভেজাল টেজালে নাই, এই সংঘর্ষ, ঠিক আছে, ঢাল, আনত তল, কত কাহিনী, হ্যাঁ, তাই না? তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। তাহলে দেখো আমি কিন্তু বেশি কিছু পড়াইনি, বেশি কিছু পড়াইছি, বেশি কিছু পড়াইনি, এটা এটা পরে, এটা এটা পরে পড়াবো, সমস্যা নাই, ঠিক আছে? গ্যাসের গতীয় সমীকরণ আছে একটা। সো খেয়াল করেন, গ্যাসের গঠন, গ্যাস দেখতে কেমন মনে থাকবে, আমি কিন্তু দাগাই দিচ্ছি, কিন্তু গ্যাস দেখতে কেমন দাগাই দিচ্ছি, কোনো প্যারা হবে? ভালোভাবে বুঝো, আমার সাথে কথা বলো, ইয়েস অর নো বলবা। গ্যাসের গঠনে কোনো প্যারা হবে? প্যারা হবে না, জাস্ট চিনে রাখলা গ্যাস দেখতে কেমন, তোমার খালাতো ভাইয়ের মতো না তোমার মামাতো ভাইয়ের মতো, ঠিক আছে, নাকি তার মতো, একটু খেয়াল করো। তাকে আবার গ্যাসের সাথে তুলনা করো না, কারণ তার আয়তন অত্যন্ত নগণ্য, ঠিক আছে? তারপর দেখো, এখানে বলা আছে মোট আয়তন গ্যাস আধারের তুলনায় অত্যন্ত নগণ্য, এদের ভিতরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। এগুলা কি সব আদর্শ গ্যাসের জন্য কিন্তু, হ্যাঁ, যতগুলা স্বীকার্য দিছে কার জন্য বলেন তো স্যার? আদর্শ গ্যাসের জন্য, অনলি ফর আদর্শ গ্যাস, নট ফর বাস্তব গ্যাস, হ্যাঁ, আদর্শ গ্যাসের জন্য। তারপর দেখেন কি বলছে, এদের ভিতরে কি হয়, মনে করো পরস্পর সংঘর্ষ হয়, ঠিক আছে? সংঘর্ষটা কি স্থিতিস্থাপক, এবং দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব সরল রৈখিক, ঠিক আছে, এবং মধ্যবর্তী দূরত্বের গড় মানটাকে গড়মুক্ত পথ বলে। তারপর দেখেন অনুসময়ের সংঘর্ষের প্রকৃতি, সংঘর্ষটা স্থিতিস্থাপক, সংঘর্ষ পাত্রের দেয়ালের গায়ে যে সংঘর্ষ হয় তার ফলে কি হয়, চাপ সৃষ্টি হয়। আর যে মোট গতিশক্তি আছে, মানে গড় গতিশক্তি কার সমানুপাতিক, পরম তাপমাত্রা সমানুপাতিক। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, বলো, সব জায়গায় পাবা, হ্যাঁ। তারপর দেখো অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নাই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার আমারে বলেন, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একজন বলতেছে এলপিজি কি আদর্শ গ্যাস কিনা। দেখো এলপিজি হচ্ছে বিউটেন আর প্রোপন সমন্বয়ে গঠিত, নিশান। তো পৃথিবীতে আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাসই নাই, মানে আদর্শ গ্যাস নামে কিছু বিলংই করে না। তুমি বলো, আমি তোমার কাছে উত্তরটা জানতে চাই, এলপিজি কি আদর্শ না বাস্তব, বলো। একজন বলছে ভাই বাতাস বললে কি অক্সিজেন বুঝবো? কেন রে ভাই? আচ্ছা, 3 ধরনের বেগ আছে, দেখো চমৎকার, 5 স্টার পড়া, এগুলো লিখতে হবে, হ্যাঁ। এগুলোকে লেখার জন্য 2 মিনিট টাইম দিব, 2 মিনিট টাইম দিয়ে আগে লেখো, তারপর বুঝাবো। আর একটু একটু গ্যাপ দিয়ে রাখছি, তোমরাও একটু 2 লাইন করে গ্যাপ দিও। 2 মিনিট টাইম দিলাম এগুলো লেখার জন্য, ঠিক আছে, লেখো। টাইমই তো স্টার্ট করিনি, লেখো, 3টা লাইন লিখে ফেলো, আমি নিচে বসছি। না লেখলে বুঝবা না এটা, লেখো। লিখলেও আবার লেখো, কেমিস্ট্রি নোট খাতা আলাদা না রে বাবা। এত অলস কেন তোমরা? লেখো লেখো লেখো। রবিন বড়ুয়া, কেমন আছো?
সো একটু খেয়াল করো কি বলছে, কোন গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের সাধারণ পাটিগণিতীয় গড় মানকেই গড়বেগ বলে। ধরো তিনটা গ্যাস নিলা, C1 C2 C3, এদের যে সাধারণ যে গড় মান, গড় কেমনে করি বলো তো? তিনটা গ্যাসের গতিবেগকে আমি যোগ করি, তাই না? তিনটা গ্যাসের গতিবেগকে কি করি রে বাবা? যোগ করি। যোগ করে আমি কি করি খেয়াল করো তো, যোগ করে আমি 3 দিয়ে ভাগ করি। এই যে সাধারণ গড় মান, এটাকেই কি বলা হয়? গ্যাসের গড়বেগ বলা হয়। এখন আসো বর্গমূল গড় বর্গবেগ মানে কি, ইংলিশটা যদি বলি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, বা যদি বলি অফ স্কোয়ার ভেলোসিটি, মানে তোমার যদি বলা হয় তুমি ধরো তিনটা গ্যাসই নিছো, C1 C2 C3, তো এদের তুমি স্কোয়ার ভেলোসিটি নিবা, অর্থাৎ C1 এর স্কোয়ার ভেলোসিটি, C2 এর স্কোয়ার ভেলোসিটি, C3 এর স্কোয়ার ভেলোসিটি। স্কোয়ার ভেলোসিটি নিছো, এখন কি করছে, এদের তুমি গড় করো, ঠিক আছে? বর্গমূল গড় বর্গবেগ মানে বর্গবেগগুলার তুমি গড় করছো, এদের কি করছো? গড় করছো। ভালোভাবে বুঝো, বর্গবেগগুলার তুমি গড় করছো, এরপরে তুমি কি করছো? বর্গমূল করছো। বুঝা গেছে? এটাকে কি বলা হয়? রুট মিন অফ স্কোয়ার ভেলোসিটি, মানে স্কোয়ার ভেলোসিটির তুমি গড় করবা, তারপরে তুমি বর্গ করবা, বর্গমূল করবা। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এটা বুঝছো সবাই? এটাকে কি বলা হয়? আরএমএস বেগ, সংক্ষেপে সিআরএমএস, সিআরএমএস বা বর্গমূল গড় বর্গবেগ। বুঝা গেছে? কয়েকবার পড়ো তো, বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ, কয়েকবার পড়ো, কয়েকবার পড়ো, বর্গমূল গড় বর্গবেগ। কয়বার পড়তে পারো? কে কয়বার পারো একটা না পড়তে নির্ভুল ভাবে? ঠিক আছে, কে কয়বার পারো? টালি খাতায় টালি লিখবা। ওকে, তারপরে আসেন সম্ভাব্যতম বেগ। কোনো গ্যাসের বিভিন্ন বেগের ভিতরে যে বেগটি সবচেয়ে বেশি সংখ্যক অণু থাকে, দেখো যে বেগটি সবচেয়ে বেশি সংখ্যক অণু থাকে তাকে কি বলা হয়? সম্ভাব্যতম বেগ। ধরো একটা ক্লাসে 50 জন আছে, এটা অনেকে বুঝে না। ধরো একটা ক্লাসে 50 জন আছে, 50 জন, 50 জনটা তুমি দৌড় দিতে দিলা, দৌড়া সবাই, দৌড়া, লাগা দৌড়। সবাই কি একই পেসে দৌড়াবে বলো তো? কয়টা ক্যাটাগরি আছে? এই 50 জনটা তুমি যদি দৌড় রেস লাগাই দাও, ছোটবেলায় মনে আছে স্কুলে ক্লাস 4-এ থাকতে, 5-এ থাকতে স্কুলের স্পোর্টস টিচাররা সবাই রে নিয়ে যেত, মানে কোনো বাছাবাছি নাই, সবাই রে দৌড় দিতে হবে, তাই না? সবাই রে দৌড় দিতে হবে। তো এখন দেখো এখানে মোস্ট প্রবাবলি তুমি যদি স্কাই ভিশন থেকে দেখো, মানে পাখির চোখে যদি দেখো, ঠিক আছে, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, মানে তুমি ধরো পাখি হয়ে উঠতেছো উঠতেছো, তুমি সব দেখতেছো, পাখির চোখে যদি দেখো, তাহলে দেখবে এখানে 3 ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা হচ্ছে শুভ্র ভাই ক্যাটাগরি, ঠিক আছে, যারা ট্যাং ট্যাঙায়া, শুভ্র ভাই আর অপূর্ব দাদা, ঠিক আছে, দেখবা চিপা চাপা থেকে দৌড়ায় ফার্স্ট হয়ে গেছে। আরেকটা আছে হচ্ছে ধরো অপার ভাই, সঞ্জয় দাদা, এদের ক্যাটাগরি, মানে একটা মিডিয়াম পেসে দৌড়াচ্ছে। আরেক ক্যাটাগরি হচ্ছে তোমাদের অভিদত্ত, তুষার দাদা আর আমি, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের হিমেল বড়ুয়া ভাইয়া, ঠিক আছে। আগে তো আমরা দুইজন শুধু পেটুক ছিলাম, আমাদের দলে এখন একটা ভারী মানুষ আসছে, ঠিক আছে, হিমেলরা বাদ দিলে হবে না, ঠিক আছে। তা আমরা 3 জন অনেক জোরে দৌড়াবো, বাট এই দৌড়টারে কি বলবো বাইরের মানুষের ভাষায়, আপেক্ষিকতার ভাষায় জগিং, ঠিক আছে। আমরা কি করব? জগিং করব, হ্যাঁ। আর অপূর্ব দাদা, শুভ্র ভাই কি ট্যাং ট্যাঙায় চেল চেলায়, ঠিক আছে, পার হয়ে যাবে ফার্স্ট। আর ম্যাক্সিমাম মানুষ, ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষ ধরো রাকিবুল, অপার ভাই, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সাঞ্জু বাবা, সঞ্জয় দাদা, ঠিক আছে, তারপরে তুমি যদি আসো মাসুর ভাই, এরা যারা স্মার্ট, ড্যাশিং, লুকিং লাইক এ ওয়াও, ঠিক আছে, এরা কি একটা অ্যাভারেজ পেসে দৌড়াবে, মানে এদের কারো বেশিও না কমও না, ঠিক আছে, একটা মিডিয়াম পেস। সো ধরো
অভিদাতা আমার আর হচ্ছে হিমেলের 10 কিলোমিটার পার আওয়ার বেগ, ঠিক আছে? এরকম আমাদের মতো আছে ক্লাসে 5 জন, ঠিক আছে? আর হচ্ছে ধরো 40 কিলোমিটার পার আওয়ার বেগ, ঠিক আছে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে আছে হচ্ছে ধরো আরো 3 জন ক্লাসে, যেমন অপূর্ব দাদা, শুভ্র ভাই, ঠিক আছে? এরা। আর ধরো হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, বেশিও না কমও না, এরকম আছে হচ্ছে ক্লাসের হচ্ছে তোমার 42 জন। এখন বলো সম্ভাব্যতম বেগ কোনটা? সম্ভাব্যতম বেগ কোনটা? তোমার যদি এরকম ডাটা দিয়া বলে সম্ভাব্যতম বেগ কোনটা? 20 কিলোমিটার পার আওয়ার। বুঝে গেছে? মানে সবচেয়ে বেশি সংখ্যক গ্যাস অণুর যে বেগটা থাকবে তারে কি বলবে? সম্ভাব্যতম বেগ, ঠিক আছে? সবচেয়ে বেশি সংখ্যক গ্যাস অণুর যে বেগটা থাকবে সেটা সম্ভাব্যতম বেগ। ইমন ভাইও এই ক্যাটাগরিতে পড়ে যাবে। ইমনের ভুঁড়ি দেখছো তোমরা? যাক, ইমনও অনেক ফিট, পিচ্ছি পোলা, ইয়াং, এনার্জেটিক, ইমনও আগে যেতে পারে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমার কথাটা বুঝাইতে পারছি তোমাদের? না, ইমন ইমন যথেষ্ট স্মার্ট আছে, ও ওই 3 জনের ভিতরে একজন, ঠিক আছে? হবে হবে, 6 প্যাক হবে, টেনশন করো না, ঠিক আছে? 6 প্যাক হবে, খুব অচিরেই হবে। জিমটা শুধু শুরু করি না, ঠিক আছে? যা শুরু করার অভাব, একটা কড়া মোটিভেশন দরকার, কড়া মোটিভেশন। তোমরা যেমন ডেইলি চিন্তা করো যে কালকের থেকে পড়তে বসবো, ঠিক আছে? আমার মোটিভেশন হচ্ছে কালকে থেকে জিম করব, ডায়েট করব। কিন্তু আফসোস কালকে আর আসে না। এই কালকে যে কবে আসবে আমাদের জীবনে, কবে আসবে এই কালকে? কালকে আর কারো আসে না। ওকে, ঠিক আছে? আসেন সামনে যাই। সম্ভাব্যতম বেগ কোনো গ্যাসের বিভিন্ন বেগের ভিতরে যে বেগটি সবচেয়ে বেশি সংখ্যক অণুর থাকে, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক অণুর যে বেগ থাকবে। তো দেখো 42টা অণুর বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে সম্ভাব্যতম বেগটা কোনটা? ঠিক আছে, সম্ভাব্যতম বেগটা হচ্ছে তোমার 42 কিলোমিটার, সরি 20 কিলোমিটার পার আওয়ার। আমি বুঝাইতে পারছি? ঠিক আছে, আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? আসো সামনে যাই, আমরা সামনে যাই। এখন এই 3টা বেগ, এই 3টা বেগের 3টা ভ্যালু আছে, ঠিক আছে? 3টা বেগের ভ্যালু আছে, যেমন হচ্ছে সি অ্যাভারেজ, এগুলা বিভিন্নভাবে প্রমাণ হয়, বাট এই প্রমাণ আমাদের লাগবে না। সি অ্যাভারেজ, তারপর সি আরএমএস, তারপর সিএমপি। বুঝে গেছে? 3টা ভ্যালু আছে। দেখো আমরা যদি বলি সি অ্যাভারেজ বেগটা হচ্ছে 8RT ডিভাইডেড বাই পাই এম। অ্যাভারেজ বেগের সূত্র কি? √8RT ডিভাইডেড বাই পাই এম, এটা হচ্ছে অ্যাভারেজ বেগের সূত্র, ঠিক আছে? তারপর যদি বলি সি এমপি মানে মোস্ট প্রবাবল, এমপি দ্বারা কি বোঝায়? মোস্ট প্রবাবল। মানে কি আমরা যদি বলি মোস্ট প্রবাবল মিন্স কি? মোস্ট প্রবাবল মিন্স হচ্ছে সম্ভাব্যতম, সম্ভাব্যতম। বুঝা গেছে? সম্ভাব্যতম ভেলোসিটি মানে কি? সম্ভাব্যতম বেগ। এটা হচ্ছে 2RT ডিভাইডেড বাই এম, আর এটা কি √3RT ডিভাইডেড বাই এম। এগুলোর প্রমাণ দেখাবো না, সমস্যা নেই। গ্যাসের গতীয় সমীকরণ থেকে, গ্যাসের গতীয় সমীকরণ থেকে এগুলো প্রমাণ দেখানো যায়, সেইগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখন আসেন স্যার, এখন আসেন আমরা একটু খেয়াল করো, 1 মোল গ্যাসের জন্য যদি আমরা চিন্তা করি, 1 মোল গ্যাস, তাহলে আমরা লিখতে পারি 3RT বাই এম সমান সমান 3PV বাই এম, ঠিক আছে? 3PV বাই এম মানে কি?
1 মোল গ্যাসের জন্য আমরা কি জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? সো যদি আমরা 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, ফর 1 মোল গ্যাস, চিন্তা করো না, দেখো ফর 1 মোল গ্যাস, ফর 1 মোল গ্যাস, তাহলে আমরা কি বলবো? পিভি সমান সমান কি লিখবো? আরটি। ঠিক আছে, ফর 1 মোল গ্যাস আমরা কি লিখবো? পিভি সমান সমান আরটি। কারণ কি, এনটা তখন তোমার সমান সমান 1 হয়ে যাবে। বুঝা গেছে আমার কথাটা? এনটা কি হয়ে যাবে? এম হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস করা যায়। ঠিক আছে, এই যে এইখানে দেখো √3p ডিভাইডেড বাই ডেনসিটি দেওয়া যায়। কারণ কি, দেখো আমরা জানি ভর এম ইকুয়াল টু ডেনসিটি ইন্টু আয়তন। ঠিক আছে, অর্থাৎ ঘনত্ব ইন্টু আয়তন, ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। সো আমরা দেখো ঘনত্ব ইকুয়াল টু কি লিখতে পারি? ভর বাই আয়তন। ঠিক আছে, এখন দেখো এটাকে অনেকে বুঝতে না পারো, দেখো এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এই ভি এর নিচে 1 আছে, এটা যদি নিচে পাঠাইতে চাই, দেখো আমি এইভাবে লিখতে পারি 3p ডিভাইডেড বাই এম বাই ভি। সো এম বাই ভিটাকে উল্টাইলেই তো ভিটা উপরে চলে যায়, তো এইখান থেকে আসে 3p ডিভাইডেড বাই ডেনসিটি। বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের ম্যাক্সিমাম কাজ স্যার কি নিয়ে বলেন তো? ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই যে বর্গমূল গড় বর্গবেগ নিয়ে। ডান, ম্যাক্সিমাম কাজ কি নিয়ে? বর্গমূল গড় বর্গবেগ নিয়ে। ক্লিয়ার কিনা স্যার বলেন? ম্যাক্সিমাম কাজটা কি নিয়ে? বর্গমূল গড় বর্গবেগ নিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, এইখানে আরেকটা জিনিস দেখো, আর এর মান নিয়ে একটা কনফিউশন তৈরি হয় তোমাদের, যে যখন 3RT/m আর এর মান কি বসাবো? আর এর মানটা এসআই এককে বসাইতে হবে। ঠিক আছে, ভর এম এসআই এককে বসাইতে হবে, চাপ এগুলা কি এসআই এককে বসাইতে হবে। আচ্ছা ভাই, এসআই এককে কেন? কারণ এই যে আরএমএস বেগ, ভেলোসিটি, ভালোভাবে বুঝো, ভেলোসিটিটা কি এককে আছে বলো তো? ভেলোসিটিটা এসআই এককে আছে, তাই না? বেগ আমরা কোন এককে প্রকাশ করি বলো তো? বেগ বলো কোন এককে? বলো, মিটার পার সেকেন্ড, তাই না? ওইটা তো এসআই একক। আর এর এসআই একক কি জানো তো? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সো জুলকে যদি ভাঙাই আমরা কি লিখতে পারি? জুল মানে কি? নিউটন মিটার না? জুল মিন্স কি ভাইয়া? নিউটন মিটার। তারপর দেখো মোলার মাস আমরা কি লিখতে পারি দেখো তো? আর তো আমরা পাইছি 8.314, মোলার মাসটা কি বলো তো স্যার? এসআই এককে কি বলা হয়? মোলার মাসটাকে কেজি। ভরের এসআই এককটা কি? কেজি এককে আসবে। আর চাপ কি? নিউটন মিটার ইনভার্স 2 তে আসবে। ঠিক আছে, কোন এককে আসবে? প্যাসকেল একক। প্যাসকেল মানে কি? নিউটন মিটার ইনভার্স 2। বুঝে গেছে? এই এককে আসবে। সো এই জিনিসটা মাথায় থাকবে সবার, এই জিনিসটা সবার মাথায় থাকবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে স্যার, এখন আসেন, এখন একটু খেয়াল করো, আমরা আরেকটা জিনিসে যাই। ধরো তিনটার অনুপাত চাই, সিআরএমএস ইস টু সি অ্যাভারেজ ইস টু সিএমপি, এই তিনটার অনুপাত চাই। অনুপাতটা কি? আমরা কি লিখতে পারি? ধরো তো সিআরএমএস কি? √3RT ডিভাইডেড বাই এম ইস টু, আমরা কি লিখতে পারি? ধরো তো সি অ্যাভারেজ কি? √3p। ঠিক আছে, দেখো সিআরএমএস 8RT ডিভাইডেড বাই পাই এম, সি অ্যাভারেজ 8RT ডিভাইডেড বাই পাই এম। তারপর আমরা কি লিখতে পারি দেখো তো? এটা লিখতে পারি হচ্ছে সিএমপি, মোস্ট প্রবাবল 2RT ডিভাইডেড বাই এম। বুঝে গেছে? 2RT ডিভাইডেড বাই এম, ভালোভাবে বুঝো। সো আমার
আরটি বাই এম কিন্তু কমন চলে যায় সবগুলাতে, দেখো আরটি বাই এম সবগুলাতে কমন। তাহলে দেখো কমন যদি চলে যায় √3 * 2 √8/π √2 না? তাহলে আমি কত লিখতে পারি দেখো তো, √3 এর ভ্যালু কত স্যার? দেখো তো √3 এর ভ্যালু কত? 1.73 না? √3 1.73 2 √8/π 3.1416 1.59 বা 1.60, ঠিক আছে? 2 কত? 1.41, ঠিক আছে? বোঝা গেছে? একদম সিম্পল। ওকে, ক্লিয়ার? বা তুমি যদি ডাইরেক্ট 8/π করো, একই আসবে 1.60, বুঝে গেছে? এখন ধরো কোনো একটাকে যদি 1 ধরতে হয়, মানে তোমাকে যদি বলা হয় আরএমএস বেগের মানে কোন বেগটা সবচেয়ে বড়, তাহলে তুমি বলতেই তো পারো আরএমএস বেগটা সবচেয়ে বড়, তারপরে অ্যাভারেজ, তারপরে এমপি। বুঝে গেছে? এখন আরএমএস বেগটা আরও সহজে যেন বুঝো, আরএমএস বেগটাকে যদি 1 ধরো তাহলে কি বাকিগুলো যে ছোট তা বোঝানোর জন্য 1.60কে 1.73 দিয়ে ভাগ করবা না রে বাবা, তাহলে কত আসবে? 0.92। 1.41কে তুমি কি করবো? 1.73 দিয়ে ভাগ করবো না রে বাবা, কত আসে? 0.8, 0.82। বুঝে গেছে? আবার ধরো তুমি এমপিটাকে 1 ধরবা, মানে এইটা থেকে যে এইগুলো বড় এটা বোঝানোর জন্য, তাহলে 1.41 দিয়ে সবগুলোকে ভাগ করবা। মানে বিভিন্নভাবে এমসিকিউ আসে। 1.13 এগুলো যে বড় বোঝানোর জন্য। 1.73 ভাগ 1.41 1.22 1.23। বুঝে গেছে? দেখো এটার ভ্যালু বড়, এটার ভ্যালু ছোট, এটার ভ্যালু আরো ছোট, মানে বোঝানোর জন্য যে আরএমএস বেগের ভ্যালুটা সবচেয়ে বড়। তো কোন বেগের ভ্যালুটা সবচেয়ে বড়? আরএমএস বেগের ভ্যালুটা। তাহলে এটা ক্লিয়ার হয়েছে আজকে? সবাই একটু বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? তো আজকের ক্লাস আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট দিন আমরা গতীয় সমীকরণ পড়বো, ওইটার ম্যাথগুলো করব। ওকে, ডান? সো বাসায় ভালোভাবে পড়ো, বাসায় রিভাইজ করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আর কারা কারা জানি কথা বলবা, নোমান একটু ওয়েবে কথা বলার সুযোগ করে দাও। কার কি প্রশ্ন আছে দেখি, আমি ওদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, প্রশ্ন করতে পারো, ওয়েবে কথা বলতে পারবে। কারো কি কথা নাই? হ্যাঁ, নিশান কথা বলো। এই মিউট হয়ে গেছে। যে কেউ আনমিউট করে কথা বলতে পারবা, একজন একজন করে বলো। ভয়েস তো কথা বলতেছে তো, শুনি না তো। ওয়ালাইকুম সালাম। ভাইয়া সমস্যা তো আমার অনেক, যেমন আমি তো বায়োলজি একদম সাবজেক্টটা পুরোপুরি একদম বাদ দিয়ে দেওয়ার মতো। জি। এখন আমি কেমিস্ট্রি করছিলাম 2টা বই, হ্যাঁ। আজহারি স্যারের বই, গুহ স্যারের বই। জি। আমার টার্গেটটা ইঞ্জিনিয়ারিং। এখন আমি কেমিস্ট্রি কি যে কবির স্যারের বইটি নেব? কবির স্যারের বইও ভালো, সেকেন্ড পেপারের জন্য দেখতে পারো। ভাই আমি এখন কেমিস্ট্রি আমি 2টা রেডের বই পড়তেছি, আমি আরো 2টা রেডের বই পড়তেছি। দুইটা না, একটা পড়লেই হবে, কবির স্যারের বই পড়লে আর কিছু লাগবে না। ফার্স্ট পার্ট একদম সহ নেব, প্রথম পত্র সহ? বড় প্রথম পত্র, সমস্যা নেই, বাট
এটাও মাথায় রেখো, কেমিস্ট্রিতে বেশি ফোকাস দিতে গিয়ে যেন হচ্ছে ফিজিক্স ম্যাথ ওইগুলা ঘাটতি না পড়ে যায়, বুঝে গেছে? ভাই আমাদের প্র্যাকটিস শিট দিবেন না? এখন থেকে যদি দিতেন তাহলে আমরা সলভ করতেন। অবশ্যই দেওয়া হবে, চ্যাপ্টারটা শেষের দিকে যাক, দেওয়া হবে তোমাদের জন্য, নতুন প্র্যাকটিস শিট রেডি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তবে কার্যকর আণবিক ভর আসলে স্পেসিফিক কি এটা? ওইখানে বুঝাইছে আসলে, বুঝতে পারছো আণবিক ভরটা কি? আণবিক ভরটাই বুঝাইছে, মানে যতটুকু কাজ করে। এখানে আলাদাভাবে কার্যকর ওইটা একটা টার্ম ইউজ করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ভাইয়া 4 মাসের মতো পড়ি নাই আর কি, একেবারে লেখাপড়া থেকে দূরে ছিলাম। এখন আলহামদুলিল্লাহ এখন লেখাপড়ার প্রতি আবার মনোযোগ আসছে। এখন কি পড়লে ভাইয়া আমার ভালো কিছু করা পসিবল? হুম, অবশ্যই পসিবল। এখন থেকে তুমি একটা একটা চ্যাপ্টার করে পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। জাস্ট এখন যেহেতু তোমার মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে, তাই এখন থেকে রেগুলারিটি মেনটেন করো। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ওই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কি ল্যাবরেটরি অধ্যায় থেকে প্রশ্ন হবে? ল্যাবরেটরি থেকে? ল্যাবরেটরি তো শর্ট সিলেবাসের বাইরে, তো প্রাথমিকভাবে প্রশ্ন হওয়ার চান্স নাই, গত 2 বছর করে নাই, ইনশাল্লাহ করবে না। বাট তারপরেও ভাইয়া যদি প্রশ্ন খুব হাই লেভেলের হয়ে থাকে তাহলে কি ল্যাবরেটরি হওয়ার থেকে কোনো সম্ভাবনা আছে? এখন এটা বলা যায় না, যে টিচার প্রশ্ন করবে তার উপরে। বাট শর্ট ভালোভাবে পড়লে হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ল্যাবরেটরি থেকে করলে কয়টা করবে? একটা করবে। ওই একটার জন্য তো আর চান্স আটকে যাবে না। জি ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাই, আমি বান্দরবান থেকে। আমি ভাইয়া একটা গভর্নমেন্ট আমাদের সরকারি কলেজে পড়ি, জি কিন্তু আমি কিন্তু কোনো মানে অফলাইন কোনো প্রাইভেট অথবা কোচিং করিনি। জি ভাইয়া। আমি এসএসসি সব সাইকেলে যুক্ত আছি। জি তবে যখন আমাদের প্র্যাকটিস শুরু করি তখন আমি একটু বেঁচে যাই, যার কারণে আমার ইচ্ছা আমি অফলাইন মানে করতে চাচ্ছি। আমার কি করা? প্র্যাকটিস একটার মধ্যে আটকে যাচ্ছে। আটকে গেলে হচ্ছে ডাউট সলভ আছে, সলভ রাশ আছে, এগুলো দিয়ে সলভ করবা। ডিসকাশন গ্রুপটা ভালোভাবে কাজে লাগাইতে পারলেই তো হয়। সলভ রাশে তো অনেকেই সলভ দেয়। একজন সলভ রাশ হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করলে প্রায় 8 থেকে 10 জন রিপ্লাই দেয়, বুঝতে পারছো? অনেক ডিটেলস ভাবে রিপ্লাই দেয়। অনলাইনের মধ্যে নাকি সবকিছু কভার করা সম্ভব? অবশ্যই সবকিছু কভার করা সম্ভব। আচ্ছা ভাই, রাসায়নিক পরিবর্তনের মধ্যে হিমেল ভাই যে ক্লাসগুলো নিয়েছেন হ্যাঁ, ওখানে কি ওই ক্লাসগুলো কি করতে হবে? এখন তুমি যদি শর্টের বাইরের পড়া পড়তে চাও করে রাখো। আর যদি মনে হয় যে এখন তোমার জন্য লোড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তুমি পরে পরে করতে পারো, সমস্যা নাই। আমার টার্গেট ভাইয়া ইঞ্জিনিয়ারিং, তাই করতেছিলাম। ইঞ্জিনিয়ারিং যেহেতু ওই বেসিকটা নিয়ে রাখো, সমস্যা নাই তো। 8টা ক্লাস আর কতটুকু পড়া বুঝো নাই? হ্যাঁ ভাই। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছো? হ্যাঁ শাহরিয়ার বলো। ভাইয়া আমাদের ওই যে ভাইয়া ফার্স্ট পার্টের যে হিমেল ভাইয়ের যে পরীক্ষাটা হওয়ার কথা, হুম, এটা কতটা এমসিকিউ থাকবে? 50টা এমসিকিউ থাকবে। নেগেটিভ নেগেটিভ মার্ক আছে? অবশ্যই আছে। জি ভাইয়া, তাহলে পরীক্ষাটা দেবো। ওকে, টাইমটা কি ফিক্সড 3টা থেকে 4টা? ওইখানে আরেকটু টাইম বাড়ায় দিব না, সমস্যা নেই। সারাদিনে দিতে পারবো এটা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সিটি কলেজের পাশে,
সিটি কলেজ থেকে 2-3 মিনিট হাঁটলেই বা 1 মিনিট হাঁটলেই। আচ্ছা ভাই, আর প্রথম থেকে যদি পড়াশোনা করি তাহলে কি মেডিকেল আর বুয়েট দুটো ক্র্যাক করা সম্ভব? ইনশাল্লাহ বেসিক যদি সবগুলা ঠিক থাকে অবশ্যই পারবা। না এইচএসসি এর বেসিকটাই আসল। এইচএসসি তে সবগুলা সাবজেক্ট সুন্দরভাবে ক্লিয়ার করা থাকলে ইজিলি তুমি ক্র্যাক করতে পারবা। আর ভাই বাংলা ইংলিশ আর আইসিটি তো পড়া কম হয়, তাহলে ওগুলো কি কি করবো? ওইগুলা মানে যখন গ্যাপ পাবা, ঈদের বন্ধ ওই টাইমগুলোতে পড়ে ফেলবা। কারণ ধরো ঈদের 10 দিন ছুটি পেলা, 10 দিন যদি তুমি চিল করে বেড়াও তাহলে তো হবে না, কারণ তোমার তো ড্রিম বড়, বুঝতে পারছো? সো যে গ্যাপগুলো পাওয়া যাবে ঈদের ছুটি, তারপরে পূজার ছুটি, এই ছুটিগুলোতে পড়ে ফেলবা। বা বাংলা পরীক্ষার আগে ধরো কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা হবে না, তো ওর আগে 3 দিন পড়ে ফেলবা বা 4 দিন পড়ে ফেলবা। আমার মনে আছে আমি পুরা এইচএসসি লাইফে ইংরেজি পড়েছিলাম 13 দিন, হাতে গোনা। এই 13 দিনের ভিতরে আবার 3 দিন ছিল হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে পড়ছে। তো মানে পুরা এইচএসসি লাইফে 10 দিন ইংলিশ পড়ছে। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো ভাইয়া, একটা কথা ছিল। জি ভাইয়া। আচ্ছা ভাই, যে ইঞ্জিনিয়ারিং বলতে মানে বুয়েট, বুয়েট, সিকের বুয়েট সবগুলো না ইঞ্জিনিয়ারিং এর জন্য? হ্যাঁ বুয়েট সিকের ওয়েট সবগুলো, হ্যাঁ। তো ভাইয়া যদি আমি শুধু এই সব ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস যদি ধরেন সলভ করতেছি, তাহলে কি সব কিছুতে মানে কভার হয়ে যাবে সব ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য? হ্যাঁ ইঞ্জিনিয়ারিংটা করলে তো কভার হবেই, সাথে ঢাবিটা করবা, রাজশাহী করবা, বাদ দিবা কেন? সবগুলো করে ফেলবা। সব করতে হবে না? হুম। ভাই কোনো সময় কি বান্দরবান আসবেন? হ্যাঁ ইনশাল্লাহ, আমার শ্বশুর বাড়ি তো খাগড়াছড়ি, আসতে সমস্যা কি? কে আসছে দেখো। ভাই বসেন, ভাই বসে লাগবে। বড় ভাই মানুষ। আরে না, এই কি অবস্থা? সাইকেল কত? সাইকেল 2। আমি আছে সাইকেল 2 ক্লাস নিলাম। তোমরা আমার ক্লাস করে মনে হয় এখানে আসছো তোমরা না? হুম। বলতেছো আপনার কি ভাই, সন্ধ্যায় হয়? সন্ধ্যায় হয়। না, আমার তো সন্ধ্যা 6:30 হ্যাঁ এখন কাল ওদের বেসিক্যালি ক্লাস ছিল কালকে। হ্যাঁ। কালকে তো ট্রেনে আজকে সকালে আনলাম, হ্যাঁ। এই জন্য। কয়টায় নিছেন আপনি? রাত 9টায় 10টা বাজতে বলা শুরু করছে, স্যার ছেড়ে দেন, নোবেল সাবজেক্টের ক্লাস আছে, নোবেল সাবজেক্টের ক্লাস আছে। এখানে কি আমার একটু বেশি সুন্দর লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, ঘটনা কি? এটা হচ্ছে এই যে আমার লাইট ম্যানেজমেন্ট। লাইট চেঞ্জ হয়েছে, হ্যাঁ। না লাইট চেঞ্জ না, লাইট আগে থেকেই ছিল। আপনার স্টুডিওর লাইটের থেকে এটা লাইটটা বেটার। দেখছো মানে রে ভাই, এটা চারদিক আমারটাও ভালো আপনি তো অনেক টাকা খরচা করছেন। না, এত বেশি করিনি। দেখছো, এটা হচ্ছে নোবেল সাবজেক্টের গুণাগুণ। ঠিক আছে, আমরা অল্প লাইট লাগাইছি, শুভ্র ভাইয়ের মতো 8টা কি 10টা লাইট লাগাই নাই, 16টা লাইট লাগাইছে। 16টা লাইট লাগাই সে আজকে আফসোস করতেছে যে হচ্ছে একটা কথা আছে, নদীর ওপারে সারিয়া কইয়া নিঃশ্বাস নাকি জানি, এ পায়েতে সব সুখ আমার বিশ্বাস। মানে ওরা তো দেখছেই মনে হয় না এই আজকে আমাদের নতুন ঢাকাবাসীর ভিডিও তো মনে হয় ওরা দেখিয়ে ফেলছে আজকে। ও, কি? রাজশাহী থেকে ঢাকা শিফট করছেন যিনি, ও আচ্ছা ওটা তো আচ্ছা। দেখছেই সবাই, হ্যাঁ। দেখছে যেহেতু তাহলে তো বলাই যায়, মানে ওরা দেখে আফসোস আমারও হয়েছে, আফসোস মনে হয় ওরও হয়েছে, একটু সুন্দর হয়ে গেছে বেশি। না আসলে ফ্ল্যাটটা সুন্দর, সুন্দর ঠিক হয়েছে, আছে। এটাই হয় যে নদীর ওই পারে গাছ বেশি সুন্দর লাগে। বুঝতে হইব তো কে বানাইছে, অপর ভাই হ্যাঁ। বানাইছে। অপূর্বতা বানাইছে এবং বুঝতে হবে যে কে মেক করছে এবং ডিজাইন করছে, হুম। কার কোম্পানি করছে, অপার ভাইয়ের কোম্পানি করছে। হুম। দেখছো, ফ্রি ফ্রি আমরা মার্কেটিং করে দিলাম। কালকে যে কফি ট্রিট চাইতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকে। যারা যারা বরিশালে আছো তারা চলে আসো। বরিশালের আশেপাশ থেকে যদি কেউ আসতে চাও আসো, একদিনই তো কষ্ট করবা, বেশি দিন তো আর না। ঠিক আছে, আর বরিশালের মানে বিখ্যাত কি আছে, আচ্ছা এটা কালকেই জানানো হবে, বিখ্যাত কি আছে ইনশাআল্লাহ। ওরে পোস্ট করে বলে দেন যার যা বিখ্যাত খাবার আছে নিয়ে আইসো। খাইছে, ঠিক আছে। আমি তো খাইতে পারি না অবশ্য, না সাকিব খাবে। আমি আজকে আপনার যে প্রশংসা করছি, আপনারা দৌড় রেসে ফার্স্ট বানাই দিচ্ছি, বুঝতে পারছেন? এই যে একটা উদাহরণ বুঝাইতে গিয়ে ও পোলাবেন সাক্ষী আছে, ঠিক আছে? এই যে আপনার গতিবেগ দিয়েছি হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, খাইছে। ঠিক আছে? এই যে এইখানে 3 জন, আপনি, অপূর্ব দাদা আর ইমন, ঠিক আছে? আমি কেমনে জিতলাম? আমার তো ভরবেগ, আমি কেমনে জিতলাম?
পাতলা জোরে দৌড়াইতে ও পারবেন পাতলা হলে তাড়াতাড়ি। জোরে জোরে এই অ্যারোডাইনামিক্সে আগে যাব, ফিজিক্স এখানে কোনো বায়োলজি নেই, আসলে কোনো বায়োলজি নেই। তো ঠিক আছে, হ্যালো শুভ্র স্যার। জি স্যার। স্যার বলছি আমি আপনার আর কি তৃতীয় সাইকেলে আর কি ভর্তি হতে যাচ্ছি। আপনার যে প্রথম এবং দ্বিতীয় সাইকেলে ভর্তি হই নাই, বাট এখন আপনার ওই যে ইউটিউবে কিছু ক্লাস দেখে এখন ওই আর কি ভর্তি হবো তৃতীয়তে। আচ্ছা, হ্যাঁ তৃতীয়ত শুক্রবার থেকে নগ্ন বীজ আবৃত্তি বীজে শুরু হবে। তার আগে এটা বলো, তোমার ওভারঅল বায়োলজির কন্ডিশন কি, কতটুকু পড়লা? প্রিপারেশন তো ইঞ্জিনিয়ারিং, বায়োলজি ফার্স্ট পেপার প্রথম অধ্যায়, আর আপনার এই জিন তত্ত্বটা ছাড়িয়েছি আপনার ইউটিউবে ক্লাস দেখে আর প্রথম অধ্যায়। আর সেকেন্ড পেপার জুলজি জুলজি প্রথম অধ্যায় এবং জিন তত্ত্ব বিবর্তন। আচ্ছা, তাই তো ভাবতেছিলাম যে বোটানিতে আবার জিন তত্ত্ব করতে আসলো। আচ্ছা বাবা, বাবা তুই ইঞ্জিনিয়ারিং হিসেবে অনেক পড়ছিস বাবা। এখন এটা ঠিক যে যদি তুমি সাইকেল 3 থেকে যুক্ত হও, তাহলে তুমি বায়োলজির আসল মজাটা বুঝতে পারবে। সাইকেল 3 তে নগ্নবীজ আর পৃথিবীজ চ্যাপ্টার আছে, যেটা তো পুরোপুরি রিয়েল লাইফ থেকে পড়াবো। তো তুমি যদি বায়োলজির ভয়টা কাটাইতে চাও, তাহলে তুমি নগ্নবীজ আর পৃথিবীজ অর্থাৎ সাইকেল 3 থেকে যুক্ত হও। এটা পরশুদিন থেকে ক্লাস শুরু হবে রাত 1:30টায়, এবং আমি অলরেডি তোমাদের রাব্বি ভাই আর মিরাজ ভাইরে বলে দিছি যে যেখান থেকে পড়ো সাইকেল ধরে নিয়ে আসো, সাইকেল তুলে নিয়ে আসো। সে মানে উত্তর 18 নম্বর সেক্টরে ওই গার্মেন্টস বলতেছি, নার্সারিতে যাবে সাইকেল খুঁজতে, সাইকেল এনে তারপর পড়াবো। ঠিক আছে, সো বায়োলজির মজা যদি পাইতে চাও তাহলে সাইকেল 3 যুক্ত হয়ে যাও। আইসা তো কাজ দিয়ে দিছে, সাইকেল প্রমোশন করে দিতে পারলাম। রিয়েল লাইফ বায়োলজি। এই কে জানি একটু আগে বলছিলা বায়োলজি একদম ধরই নাই, পড়ই না, ঠিক আছে? এই যে নিয়ে নাও, পরামর্শ নিয়ে নাও। সাইকেলে ভর্তি হওয়া লাগবে না, যাও ইউটিউবে যা ক্লাস দেখো, আমারটা দেখো, আরো 2-4 জনেরটা দেখো, দেখে জাজ করো কোনটা তোমার ভালো লাগে, তারপর সেখানে ভর্তি হও, হুম। কোনো টেনশন নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলো তো অনেক জমে গেছে, কি করব? জমে গেলে, বরফ যখন জমে যায় তখন কি করতে হয়? কি করলে গলে? তাপ দিলে গলে, হিট দিলে গলে, হিট করতে হবে, বার্ন করতে হবে। হ্যাঁ, হিটের বার্ন তোমার কার করতে হবে? নিজের করতে হবে। কমফোর্ট জোনে বসে থাকলে জমতেই থাকবে, কমফোর্ট জোনে বসে থাকলে কিছুই হবে না। রুম টেম্পারেচারে পানি থাকলে যখন পানির কিছু হয় না, তখন পানিটা যখন বয়েল করবে তখন ওর ভিতরে যত জীবন আছে সব পুড়ে যাবে, পানির মধ্যে ভাইব্রেশন শুরু হবে, কাঁপাকাঁপি শুরু হবে। তো এই বয়েল করতে হবে। তো কমফোর্ট জোনে থাকলে কিছুই হবে না। তুমি নিজেরা বয়েল করো, নিজেরা বয়েল কেমনে করবা? প্রেসার কুকারের মধ্যে ঢুকে গরম করবা না, নিজেরা বয়েল করতে গেলে পড়াশোনা করতে হবে। তোমার জমছে, তোমারই ঠিক করতে হবে, তোমাকেই সেগুলো জমা ক্লিয়ার করতে হবে। আজকে থেকে নিয়ত নাও, রেগুলার যেগুলো পড়তেছি সেগুলো রেগুলার করব, রেগুলার একটা ক্লাসও জমাবো না, এবং আগের যেগুলো জমছে সেগুলো একটা একটা করে শেষ করবো। তাই দুটো মন্ত্র, প্রথম মন্ত্র হচ্ছে রেগুলার এখন কিছু মিস দেওয়া যাবে না। যেটা তোমরা ভুল করো, যে আগের গুলো জমছে সেগুলোকে ক্লিয়ার করে এসে পরে নতুন শুরু করবো। পরে নতুন শুরু করতে করতে আগের গুলো তো হয়ই না, ততদিন নতুন গুলোর মধ্যে আরো দেখা যায় জমে যাবে 10টা। তো রেগুলার একটাও মিস দেওয়া যাবে না, আগের গুলো একটা একটা করে করতে হবে, অর্থাৎ ডাবল পরিশ্রম করতে হবে, অর্থাৎ তোমার নিজেরা বয়াল করতে হবে। কমফোর্ট জোনে বসে থাকলে কিছু হবে না। মরাল অফ দ্য স্টোরি দেখছো? বায়োলজি চলেও কেমিস্ট্রির মোটিভেশন দিয়ে, মানলাম ভাই, ঠিক মানলাম। আছে? কেমিস্ট্রি মানলাম। ছাড়া বায়োলজি চলতে পারে না। এই যে মানলাম। একটা মোটিভেশন দিছে তোমাকে, মানলাম। একটা মানে জীবনমুখী একটা মানছি। বাণী দিয়ে দিছে, তাও কি মানছি। কেমিস্ট্রির উদাহরণ, ঠিক মানছি আছে? আমি, এগুলা প্রিমিয়াম চলে না, ঠিক আছে? মানছি নোবেল আমি। থেকে ধার নিয়ে চলতে হয়। মানছি আমি, ওকে, সহমত ভাই, সহমত ভাই। তাইলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? পরের দিন দেখা হবে, ঠিক আছে? ভাই আমার পোলা প্যান্টে বায়ো মিশনের গেঞ্জি টেঞ্জি দিয়ে দিয়েন, ঠিক আছে? বহুত পাইছি, হ্যাঁ, বহুত পাইছি। আমার সাইকেলে, ঠিক আছে? আচ্ছা, আমার দিয়ে সাইকেলে দিলাম। দরকার হলে আপনার বায়োলজির একটা পরীক্ষা নোট- নেবেন, হ্যাঁ টপ 100 জন, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। 100 জন না, 100 জন না। দেখছো দিল কার বড়, ঠিক আছে? এই, একটা এই- উইকলিতে এই- 100টা টি-শার্ট দিচ্ছে। এই স্টুডিওতে দাঁড়ায় তুমি বলছিলে আমি কিপটা, তুমি বলছিলে আমি জার্সি দেই না, পরে জার্সি তো ডেফিনিশন বদলাই দিছি। ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই। কাজ দিছে অবশ্যই ওকে, বাবা। শুভ্র ভাইয়া, হ্যাঁ ভাইয়া, শুভ্র ভাইয়া, ভাইয়া ভাইয়া তো আমি বায়োলজি, আমার টার্গেট তো ইঞ্জিনিয়ারিং, আমি বায়োলজি তো শুধু প্রথম পত্রের একটা অধ্যায় বসছি, প্রথম অধ্যায়টা। শাবাশ ভাই, পড়ছিস তো। প্রথম অধ্যায় তো পড়ছে, অনেক বিশাল কিছু করে। প্রথম অধ্যায় পড়ছিস মানে অনেক কিছু করছিস, অনেক করে নড়তে হয় এটা। তারপর এখন কি করবা তাই বুঝতেছ না? ওইটা তো পড়তে আমি এমনি মানে 2 মাস লাগছে ওটা পড়তে। Guys, মাঝে মধ্যে পড়ি তো বায়োলজি, আমি সাবজেক্ট আমি রাখতে বাবা চাচ্ছি ওটা না, পড়তে, এই করে। ওটা পড়তে বাবা তো 2 মাস লাগছে, ওটা আমার পড়াইতেও 2 মাস লাগছে, টেনশনে কিছু নেই। এখন ইউটিউবে যাও, ইউটিউবে যাও, অনেক ফ্রি ক্লাস আছে, ওইগুলো করো, কইরা বায়োলজির মজা নিয়ে আসো।
তারপর যদি মনে হয় যে আমার এখানে আমার সাইকেলে ভর্তি হলে কাজে দেবে, তাহলে আমার সাইকেলে ভর্তি হও। তোমার যদি মনে হয় তখন রাজীব ভাই সাইকেলে ভর্তি হলে কাজে দেবে, রাজীব ভাই সাইকেলে ভর্তি হয়ে যাও। তোমার যদি অন্য কারো কোর্সে ভর্তি হতে মন চায় অন্য কারো কোর্সে ভর্তি হও, জোর করে আসার দরকার নাই। তুমি যাও, তুমি যায় তুমি আগে জাজ করো কোনটা তোমার ভালো লাগে, ইউটিউবে যাও, ইউটিউবে যাই ক্লাস করো, দেন ডান। আমি চাই না তোমার টাকা খসাইতে, ঠিক আছে? ইউটিউবে তুমি যদি সব টাকা যদি ইউটিউবে করো, আর যদি আমার কোর্সে আসো তাহলে তো ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, আমারও 2টা ইনকাম হয়ে যাবে বেশি। ঠিক আছে, তো ভালো থেকো। অনেক রাত হয়ে গেছে, আমরা আবার ভোরবেলা রওনা দিব বরিশালের উদ্দেশ্যে, ঘুমেতে উঠতে হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থেকো।